কী সব গেস্ট জায়গা দেন আপনারা এই রেস্টুরেন্টে, যারা মেয়েদের উপর হামলা করে? ওদিকে নিবিড় পুষ্পকে দেখে অবাক চোখেই তাকিয়ে আছে। পুষ্প তো তাকে বলেছিল সে আজ বাড়িতে তার বাবা মায়ের সাথে থাকবে। তাহলে কি পুষ্প তাকে মিথ্যে বলেছে? এতক্ষণে পুষ্পরও চোখে পড়লো নিবিড়ের উপর। পুষ্পের চোখ নিবিড়ের উপর পড়তেই নিবিড় উল্টো দিকে হাঁটা ধরলো। পুষ্প নিবিড়কে দেখে অস্পষ্ট স্বরে বলল। নিবিড় স্যার? মালা পুষ্পের বুক থেকে মাথা তুলে বলল। উনি আমাকে ওই ছেলেদের হাত থেকে বাঁচিয়েছে। ওনার হাত থেকে অনেকটা রক্ত বের হয়েছে। পুষ্প সঙ্গে সঙ্গে নিবিড়ের পেছন পেছন দৌড় দিল। পুষ্প পেছন থেকে নিবিড়কে ডাকছে। স্যার, স্যার প্লিজ শুনুন। পুষ্প দৌড়ে নিবিড়ের কাছে যেতেই নিবিড় থেমে গেল। পুষ্পের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল। আমাকে মিথ্যা বলার কোনো দরকার ছিল না পুষ্প। তুমি তোমার বোনের সাথে দেখা করতে চাও, সেটা আমাকে বললেই হতো। মিথ্যা বলার প্রয়োজন ছিল না। ওইদিকে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলার এক পর্যায়ে উজানের চোখ পড়ল নিবিড় আর পুষ্পের উপর। উজান তাকিয়ে আছে তাদের দিকে। নিবিড়ের কথায় পুষ্প কিছু বলে উঠতে পারল না। ঠিকই তো, তার তো মিথ্যে বলা উচিত হয়নি। সত্যিটা না বলতে পারলেও মিথ্যে বলার দরকার ছিল না। পুষ্প আমতামতা করেই বলল। মানে নিবিড় পুষ্পের কোনো কথা না শুনে আবারও হাঁটা ধরলে পুষ্প বলে। সরি স্যার। নিবিড় এবার দাঁড়িয়ে গেল। পুষ্পের দিকে ফিরে বলল। যাও, তোমার বোন তোমার জন্য অপেক্ষা করছে। পুষ্প নিবিড়ের হাতে রক্ত দেখে নিবিড়ের হাতটা টেনে নিয়ে বলল। আপনার হাত থেকে তো অনেক রক্ত পড়েছে। ওইদিকে পুষ্প নিবিড়ের হাত ধরা দেখে উজানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। উজান এগিয়ে গেল তাদের দিকে। নিবিড় পুষ্পের হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে বলল। এইটা সামান্যই, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই কথা বলে নিবিড় চলে গেল। পুষ্পের মিথ্যে বলতে নিবিড় খুব কষ্ট পেয়েছে। পুষ্প মিথ্যে বলাতে নিবিড় খুব কষ্ট পেয়েছে। পুষ্প বুঝতে পারছে তার মিথ্যে বলা একদম ঠিক হয়নি। পুষ্প তাকিয়ে আছে নিবিড়ের দিকে। নিবিড় তার ক্লায়েন্ট সহ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে চলে গেছে। কি হয়েছে, এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? উজানের বলা কথায় ধ্যান ভাঙল পুষ্পের। পাশে তাকিয়ে দেখে উজান দাঁড়িয়ে আছে। উজান আবারও বলল। কি কথা হচ্ছিল নিবিড়ের সাথে? তেমন কিছু না, ওনার হাত থেকে রক্ত পড়ছিল, সেটা নিয়ে কথা বলছিলাম। এই কথা বলে পুষ্প মালার দিকে এগিয়ে গেল। উজান তাকিয়ে রইল পুষ্পের দিকে। মনে মনে বলল। নিবিড়ের রক্তক্ষরণ তোমার চোখে পড়ে পুষ্প, কিন্তু আমার বুকের ভিতর যে রক্তক্ষরণ হয় তা তুমি দেখতে পাও না বলেই বুঝতে পারো না পুষ্প, যে এই রক্তক্ষরণের গভীরতা ঠিক কতটুকু। ওদিকে উদয় মালার চোখে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল। মালা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? মালা উদয়ের হাত ধরে বলল। না, আমার কোথাও লাগেনি, কিন্তু নিবিড় খন্দকারের অনেকটা হাত কেটে রক্ত বেরিয়েছে। উদয় মনে মনে নিবিড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। পুষ্প মালার কাছে এসে বলল। মালা, তোর কোথাও লাগেনি তো? মালা মাথা নেড়ে না করে পুষ্পকে জড়িয়ে ধরল। পুষ্প বুঝতে পারছে মালা খুব ভয় পেয়ে গেছে। মালা ছোটবেলা থেকে ভীতু প্রকৃতির একটা মেয়ে। অল্পতেই সে ভয় পেয়ে যায়। পুষ্প মালাকে কিছুটা কঠিন কণ্ঠে বলল। ভয় পেয়েছিস তুই, তাই না? অল্পতে এত ভয় পেলে চলে? মালা সোজা হয়ে পুষ্পের হাত ধরে বলল। তুই আমাকে কথা দে, তুই এখন থেকে সব সময় আমার সাথে থাকবি। পুষ্প মাথা নেড়ে মুখে হাসি ফুটিয়ে বলল। হুম, আমি আমি সব সময় তোর সাথেই থাকবো। পাশ থেকে উজান আর উদয়ের মুখে হাসি ফুটে উঠল। এরই মধ্যে পুলিশ চলে এসেছে। উজান এগিয়ে গেল পুলিশের কাছে। পুলিশের উদ্দেশ্যে বলল। ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। মেয়েদের দেখলে ওদের মাথা ঠিক থাকে না, তাই কয়েকদিন জেলে থাকলে মাথা ঠিক হয়ে যাবে। পুলিশ ফ্লোরে ব্যথায় কুকড়াতে থাকা ছেলেগুলোকে টেনে তুলে নিয়ে যেতে গেলে একজন দাঁড়িয়ে উঠে উজানের দিকে তাকিয়ে বলল। এই কথা বলে ছেলেটা উজানের কাছে এগিয়ে গেল। উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। উজান বড় বড় চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। ছেলেটা মুখে বিশ্রী হাসি ফুটিয়ে চলে গেল পুলিশের সঙ্গে। পুলিশ ছেলেগুলোকে নিয়ে চলে যাওয়ার পর উজান সবাইকে নিয়ে বেরিয়ে গেল অন্য একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অন্য একটা রেস্টুরেন্টে এসে রাউন্ড টেবিলের চারিদিকে সবাই গোল হয়ে বসে আছে। পুষ্প আর মালা পাশাপাশি বসেছে। মালা তার অপর পাশে উদয়কে হাত ধরে বসালো, আর পুষ্পের পাশে বসলো উজান। রায়হান রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে উজানের পাশে বসতে বসতে বলল। সবার মধ্যে কিছুটা নীরবতা চলছে। অল্প কিছুক্ষণ পর নীরবতা ভেঙে উদয় পুষ্পের উদ্দেশ্যে বলল। পুষ্প,
আমি তোমার বড় ভাইয়ের মতো। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি রাখবে? কি অনুরোধ ভাইয়া? দেখো, আমি তো এই অল্প কয়েকদিন পর জেলে চলে যাব। আমি মালাকে অনেক করে বুঝিয়েছি যাতে ও ওর নিজের জীবন গুছিয়ে নেয়, কিন্তু ও আমার কথা শুনতে নারাজ। তুমি ওকে বুঝিয়ে বলো, আর নয়তো তুমি ওর পাশেই থাকো। আমি কয়েকদিনে বুঝতে পেরে গেছি ও খুব দুর্বল মনের মানুষ, তাই তুমি ওর পাশে থাকলে ও ভালো থাকবে। মালা আপনাকে কখনোই ছেড়ে যাবে না ভাইয়া। আর আমি সবসময় ওর পাশে আছি। পুষ্প মালার দিকে তাকিয়ে কথাটা বলল। মালাও মুখে হাসি ফুটিয়ে পুষ্পকে মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। মালা জানে পুষ্পের মতো তাকে এত ভালো করে কেউ বুঝতে পারে না। এবারও মালা না বলতেই পুষ্প তার মনের কথা বুঝে ফেলল। উদয় বলল, কিন্তু পুষ্প এভাবে তো পাশে থাকা যায় না। তুমি আমাদের চৌধুরী বাড়ির ছোট বউ, তোমার এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকা মানায় না। আমি তোমার বড় ভাই হয়ে অনুরোধ করছি, তুমি আমাদের চৌধুরী বাড়িতে ফিরে চলো। আমায় ক্ষমা করবেন ভাইয়া। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে। আমি ওই বাড়িতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না। তোমাকে তোমার আত্মসম্মান বিসর্জন দিতে হবে না পুষ্প, তোমার কথাই ঠিক থাকবে। ওজান নিজে তোমার হাত ধরে তোমাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকবে। কি ওজান, বল পুষ্পকে। উদয় উজানের দিকে প্রশ্ন ছুড়ে দিল। সবাই উজানের উত্তরের অপেক্ষায়। হয়তো পুষ্প অপেক্ষা করছে উজানের উত্তরের। কিন্তু উজান কথাটা কাটিয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, ভাইয়া খাবার দিতে লেট করছে, আমি একটু দেখে আসি। এই কথা বলেই উজান চেয়ার ছেড়ে উঠে চলে গেল। রায়হান তাকিয়ে আছে উজানের যাওয়ার দিকে। তার বসের মনের মধ্যে যে এখন কি চলছে সেটা সে ছাড়া এখানে উপস্থিত কেউই বুঝতে পারছে না। উদয় চুপ করে গেল। মালাও মাথা নুইয়ে নিল। আর পুষ্পের মনের ভেতর আরেকটা ঝড় শুরু হয়ে গেছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। নিজের স্বামীর মনে জায়গা না পাওয়া একটা মেয়ের জন্য যে কতটা লজ্জার, তা সে মেয়ে ছাড়া আর দ্বিতীয় কেউ হয়তো বুঝবে না। কাউকে বুঝতে না দিলেও ভেতরে ভেতরে নিজেকে কতটা অসহায় মনে করে পুষ্প ছাড়া হয়তো কেউ কোনোদিন বুঝতেই পারবে না। চোখ ছলছল করে উঠল পুষ্পর। নিজেকে নিজেই মনে মনে ধিক্কার দিয়ে বলল, ধিক্কার এই নারী জীবনে, যে নারী তার রূপ আর সৌন্দর্য দিয়ে তার স্বামীর মনে জায়গা করে নিতে পারে না। তার থেকে অভাগা আর কেউ নেই। উদয় এবার মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, আসলে আমারও ভুল হয়েছে। হঠাৎ করে ওজানকে এভাবে কথাটা জিজ্ঞেস করা আমার মোটেও উচিত হয়নি। ও এমনিতেই টেনশনে আছে, তাই তো হয়তো হঠাৎ করে কিছু বলতে পারেনি। পুষ্প, তুমি কিচ্ছু ভেবো না বোন। আমার ভাইটাকে ভুল বুঝো না। আমার ভাইটা যদি পৃথিবীতে সেরা ভাই হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হতে পারে, তাহলে সে একজন কেয়ারিং হাজব্যান্ডও হতে পারবে। পুষ্প চোখের পানিটুকু চোখ থেকে আঙ্গুল দিয়ে আলগা করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কিছু মনে করিনি ভাইয়া। আসলে কি বলুন তো, কেয়ারিং হাজবেন্ড তো সব সুন্দরী মেয়েদের ভাগ্যেই লেখা থাকে। তাই বলে কি সেই সব দোষগুলো পুরুষ মানুষকে দেয়া যায়? কখনোই না। এটা তো ওই সব মেয়েদের ভাগ্যের দোষ যারা টুকটুকে ফর্সা রং নিয়ে এই পৃথিবীতে জন্মায়নি। অবশ্যই আপনার ভাই একজন কেয়ারিং হাজবেন্ড। আমি দোয়া করি উনি যেন ওনার মনের মতো একজন জীবনসঙ্গী পান। আর সেই মানুষটার কেয়ারিং হাজবেন্ড হয়ে বাকি সুনামটুকু অর্জন করেন। উদয় আর মালা খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প কতটুকু কষ্ট থেকে কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু তাদের এখানে কিছু বলার নেই। কি বলে সান্ত্বনা দিবে পুষ্পকে? সান্ত্বনা দিয়ে মেয়েটাকে আর লজ্জা দিতে পারছে না কেউ। উদয়ের মনের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। সেই অনুশোচনা থেকে উদয় পুষ্পের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও পুষ্প, আজ এই সব কিছুর জন্য আমি দায়ী। উদয়ের অনুশোচনা বুঝতে পেরে পুষ্প জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন ভাইয়া। এই সব কিছু আমার দোষ আর আমার ভাগ্যের দোষ। আপনারা প্লিজ এসব নিয়ে আর ওনাকে কিছু বলবেন না। কারো মনে জোর করে জায়গা নেওয়া যায় না, যদি না সে নিজের ইচ্ছেতে তার মনে জায়গা দেয়। এটা আমার জন্য খুবই অপমানজনক। এই কথা বলে পুষ্প মাথা নুইয়ে নিল। মালাও মনে মনে বলল, তুই ঠিকই বলেছিস পুষ্প, জোর করে কারো মনে জায়গা করে নেওয়া যায় না। এই যে আমাকে দেখ, আমিও তো চেয়েছিলাম ওনার মনে জোর করে জায়গা করে নিতে, কিন্তু মানুষটা আমাকে বুঝিয়ে দিয়েছে জোর করে ভালোবাসা হয় না। তাই তো আমি চেষ্টা করছি ওনার মন জয় করার। কিন্তু কিন্তু একদিকে তোর থেকে আমার
ভাগ্য অনেক ভালো। উনি আমাকে ওনার মনে জায়গা না দিলেও আমাকে অনেক সম্মান করে, আমার খেয়াল রাখে, আমার অনেক কেয়ার করে, আমাকে বুঝতে চেষ্টা করে। কিন্তু ওই উজান চৌধুরী তো তোকে। ওইদিকে সবার আড়ালে গিয়ে উজান নিজেকে সামলানোর চেষ্টা করছে। বুকের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এক্ষুনি পুষ্পের সামনে গিয়ে তাকে টেনে বুকে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি পুষ্প, নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু বলতে পারছে না উজান। এক দায়বদ্ধতা তাকে আটকিয়ে রেখেছে, আর ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উজান। রায়হান তার পেছনেই দাঁড়িয়ে বলল, আমি যে আর পারছি না রায়হান, দায়বদ্ধতা যে আমার ভালোবাসার পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাকে পোড়াচ্ছে, সঙ্গে আমার ভালোবাসার মানুষটাকেও। আমার পুরে ছাই হওয়া আমি সহ্য করে নেব, কিন্তু ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর না পারছি ওর সামনে গিয়ে প্রকাশ করতে আমার মনের অব্যক্ত ভালোবাসা। উজান রায়হানের দিকে তাকিয়ে বলল। পুষ্প কাঁদছে, তাই না রায়হান? রায়হান চোখ নামিয়ে মাথা নুইয়ে হ্যাঁ বলল। উজান সঙ্গে সঙ্গে বড় বড় পা ফেলে পুষ্পর কাছে যেতে চাইলে রায়হান জড়িয়ে ধরে তাকে আটকালো। উজান চোখ রাঙিয়ে তাকালো রায়হানের দিকে। রায়হান চোখ নামিয়ে বলল। উজান এবার কিছুটা শান্ত হলো। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের অক্ষমতা ছাড়তে পাশে থাকা গ্লাসে ঘুষি মারল। সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে কাচের টুকরো উজানের হাতে ঢুকে গেল। হাত দিয়ে রক্ত পড়ছে। রায়হান সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরে বলল, পড়তে দাও রায়হান, বুকের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে তার থেকে এটা কিছুই নয়। রায়হান সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে উজানের হাতে তা বেঁধে দিল। সবাই নীরব বসে আছে। পুষ্পের চোখে এখনো পানি। মালা পুষ্পের মুখটা উঁচিয়ে নিয়ে তার চোখ থেকে পানিটা মুছে দিয়ে বলল, তোর চোখে পানি মানায় না পুষ্প, তোর চোখের পানি আমার অসহায়ের কারণ, আর তোর জেতি চোখ আমার শক্তি। পুষ্প হেসে মালার হাত ধরে বলল। তুই কাল আমাকে আদালতে দেখে ভুল বুঝেছিলি তাই না মালা? মালা হেসে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, আমি আর তোর তেজি চোখ আমার শক্তি। আমি কি তোকে কখনো ভুল বুঝতে পারি? তুই কি করে ভেবে নিলি আমি তোকে ভুল বুঝবো? মিস্টার নিবিড় খন্দকারের সাথে আমার কলেজে দেখা হয়, সেদিন থেকেই পরিচয়। ওনার কাছ থেকে কিছু শেখার উদ্দেশ্যেই আমি ওনার কাছে যাই, কিন্তু বিশ্বাস কর, আমি উদয় ভাইয়া সম্পর্কে কিছুই জানতাম না। উদয় বলল, তুমি চিন্তা করো না পুষ্প, আমি তোমার ঘুরে দাঁড়ানোকে সাধুবাদ জানাই। তুমি পড়াশোনা করো। মালা আমাকে বলেছে তুমি পড়াশোনাতে অনেক ভালো, আর তোমার স্বপ্ন তুমি বড় একজন অ্যাডভোকেট হবে। নিবিড় খন্দকার হয়তো আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি বলছি নিবিড় অনেক ভালো, একজন ভালো মানুষ, আর তোমার জন্য পারফেক্ট একজন দিক নির্দেশক। পুষ্প খুশি হলো উদয়ের কথায়, কিন্তু পরক্ষণে মুখটা মলিন করে বলল, কিন্তু মা, মানে আপনাদের মা তো আমায় ভুল বুঝলো। মালা বলল, তুই মায়ের কথায় কিছু মনে করিস না পুষ্প। আসলে মা তো তোকে খুব পছন্দ করে, তাই আদালতে নিবিড় খন্দকারের সাথে তোকে দেখে হয়তো একটু ভুল বুঝেছে। তুমি চিন্তা করো না পুষ্প, আমি মাকে বুঝিয়ে বলবো। পুষ্প বলল, আমি নিবিড় খন্দকারের কাছে থাকলে এই কেসটার সংস্পর্শে থাকতে পারবো, হয়তো কিছু করতেও পারবো। কিছু করতে হবে না পুষ্প, কদিন পরেই কোর্টের রায় আসবে, আর সেটা আমার বিপক্ষে আসবে, সেটা আমি জানি। তাই তোমার কেন কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। মালা পুষ্পের হাত ধরে বলল, জানিস পুষ্প, ডক্টর বলেছেন ওনার চোখ অপারেশন করলে ভালো হবে। বিদেশ থেকে ডক্টর আসবে ওনার অপারেশন করতে। পাশ থেকে উজান চেয়ার টেনে বসতে বসতে বলল। পুষ্প তাকিয়ে দেখে উজান তার পাশেই বসেছে। আবারও বিরক্তিতে ছেয়ে গেল তার মুখ। পুষ্প মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই মালার চোখ উজানের হাতের উপর গেল। রক্তমাখা সাদা রুমাল ভিজে চুপচুপ হয়ে আছে। মালা চেয়ার ছেড়ে উজানের কাছে এগিয়ে গিয়ে উজানের হাতটা টেনে বলল, হাত কি করে কাটলো উজান ভাইয়া? রক্তে তো রুমালটা ভিজে গেছে। উজানের হাত কাটার কথা শুনে উদয় অস্থির হয়ে বলল। কি হয়েছে উজান, কি করে হাত কাটলে? উজান মালার হাত থেকে নিজের হাতটা টেনে নিয়ে পুষ্পের দিকে তাকিয়ে বলল, এত অস্থির হওয়ার কিছু হয়নি ভাইয়া, ভাবি একটুখানি কেটেছে। আসলে ওই হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের কিচেনে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটা আপেল কাটতে গিয়ে হাতটা কেটে গেছে। পুষ্প এক পলক তাকালো উজানের কাটা হাতের দিকে, তারপর সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। পুষ্প চোখ ফিরিয়ে নেওয়া দেখে উজান তাচ্ছিল্যের হাসি দিল।
রাতে হাতে রুমালটা খুলে নিজের ক্ষত চিহ্নের দিকে তাকাতেই উজানের চোখে ভেসে উঠল পুষ্প নিবিড়ের হাত টেনে ধরা। নিবিড়ের হাত থেকে রক্ত দেখে পুষ্প উদ্বিগ্ন হয়ে তার হাত টেনে ধরেছে, অথচ উজানের হাতে রক্ত দেখিয়ে পুষ্প মুখ ফিরিয়ে নিয়েছে। এসব ভাবতেই চোখ ছলছল করে উঠল উজানের। কতটা ভালোবাসে তার কালো গোলাপকে, কিন্তু তার কালো গোলাপ সেই কথা না জেনে তাকে ঘৃণা করে যাচ্ছে। এই ঘৃণা সে মঞ্জুর করে নিয়েছে, কিন্তু তার কালো গোলাপ তার থেকে অন্য কাউকে প্রাধান্য দিবে সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। আচ্ছা, আমার কি ভুল হচ্ছে? পুষ্পর কাছাকাছি নিবিড়কে ঘেঁষতে দেওয়া কি আমার বোকামো হচ্ছে? নিবিড় কি কোনো কারণে আমার আর পুষ্পর মধ্যে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে? নাকি সামান্য একটু হাত ধরা নিয়ে আমি একটু বেশি ভাবছি? পুষ্পর অ্যাডভোকেট হওয়ার পিছনে নিবিড় অনেক বড় ভূমিকা রাখতে পারে। সেই জন্য হলেও আমার পুষ্পর পাশে নিবিড়কে সহ্য করতে হবে। আর তাছাড়া ভাইয়ার বিষয়টাও রয়েছে। কিন্তু ওই দৃশ্যটা যতবার আমার সামনে ভেসে উঠছে, ততবারই আমার বুকের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কি করব আমি? এসব ভাবতে ভাবতে উজান বারান্দায় গিয়ে কালো গোলাপ গাছটার সামনে থাকা রকিং চেয়ারে বসে। ওইদিকে নিবিড়ও নিজের হাতে বাঁধা মালা শাড়ির আঁচলের টুকরোটার দিকে তাকিয়ে আছে। নিশি মারা যাওয়ার পর থেকে কেউ ভাইয়া বলে ডাকেনি তাকে। আজ হঠাৎ করে এই ভাইয়া ডাকটা শুনে ভেতর থেকে কেমন যেন অস্থিরতা কাজ করছে নিবিড়ের মধ্যে। এই অস্থিরতা কমাতেই মালার বেঁধে দেওয়া শাড়ির আঁচলটুকু খুলে ফেলে দিতে গিয়েও দিতে পারল না। কেমন যেন মায়া কাজ করছে এই শাড়ির টুকরোটার উপর। আজ খুব করে মনে পড়ছে ছোট্ট বোনটাকে। ছোট্টবেলায় নিবিড় যখন খেলা থেকে ব্যথা পেয়ে বাড়িতে আসতো, তখন মাকে লুকানোর জন্য ব্যথা লুকিয়ে রাখতো নিবিড়। ছোটবেলা থেকে নিশি আঠার মতো লেগে থাকতো ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে দুষ্টুমি খুনসুটি না করলে তার ভালোই লাগতো না। তখন কোনোভাবে যদি তার ক্ষত জায়গা নিশির চোখে পড়ে যেত, তাহলে নিজের হাতে যত্ন করে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিত আর বলতো, ভাইয়া তুই সবসময় এভাবেই ব্যথা পেয়ে আসবি আর আমি এভাবেই তোর উপর ডাক্তারি করব। আজ নিশির কথা মনে পড়তেই চোখ ছলছল করে উঠল নিবিড়ের। কতটা একা হয়ে গেছে আজ সে। মা আর বোনের মতো ওরকম করে তাকে কেউ বুঝেনি। যে মানুষটা নতুন করে তার জীবনে এলো, মনে করেছে সেই মানুষটা তাকে বুঝবে, কিন্তু সেই মানুষটা কি আদৌ তাকে বুঝবে? কই, একবারও তো তার খোঁজ নিল না। তার হাতের ক্ষতচিহ্ন নিজের চোখে দেখেও তো খবর নিতে একবারও ফোন করলো না। মনে মনে বলল নিবিড়, তুমি আমাকে বুঝবে তো পুষ্প? ভালোবাসবে তো আমাকে? আমার এই শূন্য জীবনে তোমাকে যে আমার খুব প্রয়োজন, খুব খুব বেশি প্রয়োজন। পুষ্প বারান্দায় দাঁড়িয়ে ওই অন্ধকার আকাশের দিকে মুখ করে ওই জলজল করা চাঁদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আচ্ছা, মানুষ কেন শুধু ওই জ্বলজ্বল করা চাঁদের মধ্যেই সৌন্দর্য খুঁজে পায়? এই অন্ধকার কালো আকাশে কি কোনো সৌন্দর্য নেই? না, সত্যি কোনো সৌন্দর্য নেই। ঠিক যেমন আমার মাঝে কোনো সৌন্দর্য নেই। এই শ্যামবতীর মাঝে কোনো সৌন্দর্যই কেউ খুঁজে পায় না। তাই তো কোনো পুরুষের মনে জায়গা হয়নি এই শ্যামবতীর। সব পুরুষরাই শুধু সৌন্দর্য খুঁজে। এই শ্যামবতীর মাঝেও যে কাউকে ভালোবাসার বিশাল একটা মন থাকতে পারে সেটা কেউই খুঁজে না। কেউ ভালোবাসা চায় না, চায় শুধু লাল টুকটুকে ফর্সা গায়ের রং। কেউ এই শ্যামবতীকে একটুও ভালোবেসে দেখুক, অপর পাশের মানুষটাকে যে মন ভরে ভালোবাসা দেওয়ার ক্ষমতা রাখে সেটা কেউ বুঝতেই পারে না। ঠিকই তো, কেনই বা কেউ ফর্সা গায়ের রং ছেড়ে এই শ্যামবতীকে ভালোবাসবে? কি দায় পড়েছে তার? শুধু বিয়ে করেছে বলেই কি তার দায় পড়েছে? কিন্তু বিয়েটা তো একটা মিথ্যে নাটক ছিল তার কাছে। শুনেছি বিয়ে নাকি একটা পবিত্র বন্ধন, যেই বন্ধনে আল্লাহর তরফ থেকে দুজনের মাঝেই ভালোবাসা সৃষ্টি করে। কই, ওই মানুষটার মাঝে তো এক বিন্দুও ভালোবাসা নেই আমার জন্য। যদি থাকতো তাহলে আজ এভাবে আবারও সবার সামনে আমায় নীরব অপমান করতে পারতো না। আচ্ছা, আমি কি ওই মানুষটাকে ভালোবাসি? না, ভালোবাসি না আমি ওনাকে। তাহলে আমার চোখ দিয়ে এভাবে অশ্রুকণা কেন ঝরে যায় মানুষটার জন্য? দু চোখ বেয়ে অনবরত ঝরে যাওয়া অশ্রুকণা মুছে নিয়ে আবারও মনে মনে বলল পুষ্প, আর কাঁদবো না আমি ওই মানুষটার জন্য, যার মনে আমার জন্য সামান্যতম জায়গাটুকু নেই, যে আমায় একটুখানি সম্মান করতে পারে না। তার জন্য অশ্রু ফেলা তো অসহায়তার লক্ষণ। কিন্তু আমি হতে চাই না ওইসব নারী, যে নারী স্বামীর পায়ের কাছে একটু জায়গা করার জন্য সারাক্ষণ অশ্রু বিসর্জন দেয়। আমি হতে চাই সেই সব নারী, যে নারীকে মানুষ ভালোবাসতে না পারলেও কখনো অসম্মান করবে না, তাচ্ছিল্য করবে না কখনো।
পুষ্প অস্থির হয়ে এবার আকাশের দিক থেকে মুখ সরিয়ে বলল, উফ, আমি কেন এই মানুষটার কথা ভাবছি? কেন ওই মানুষটার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছি আমি? ওনার সাথে আমার সম্পর্ক থাকা মানেই আমাকে বারবার ওনার দেয়া আঘাত আর অপমান সহ্য করে নেয়া। আমি বাবাকে কালই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার রেডি করতে। এই সম্পর্কের মাঝে থাকলে আমি আমার লক্ষ্যের প্রতি অমনোযোগী হয়ে পড়বো। আমার নিজের লক্ষ্যের প্রতি আরো মনোযোগী হতে হবে। দেখিয়ে দিতে হবে সবাইকে যে ভালোবাসা ছাড়াও একটা মানুষ ভালো থাকতে পারে। নাইবা কেউ ভালোবাসলো এই শ্যামবতীকে, কিন্তু এই শ্যামবতী নিজেকে নিজেই ভালোবাসে। আর নিজেকে ভালো রাখার জন্যই আমাকে নিজের জন্য কিছু একটা করতে হবে। ল্যাপটপের স্ক্রিনে পুষ্পের অস্থিরতা ধরা পড়েছিল উজানের চোখে। বুঝতে পারছিল তার কালো গোলাপের অস্থিরতার কারণ। আর বসে থাকতে পারল না। কালো পোশাকটা পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ি এসে থামলো সোজা পুষ্পের বাড়ির সামনে। গাড়িতে বসে উজান রতন চাচাকে ফোন দেয়। হ্যালো চাচা, বাড়ির সবাই কি ঘুমিয়েছে? চলবে? জি বাবা, সবাই ঘুমাইছে। সেই কখন? আমারও চোখটা লাইগে আসছিল মাত্র। সরি চাচা, তোমার কাঁচা ঘুম ভাঙালাম। আর আমি আমার বাড়ির সামনে ওয়েট করছি, সদর দরজাটা খুলে দাও। আমি এক্ষুনি আইতাছি। বাবা, আগে কেন ফোন করো নাই? কথাটা বলে রতন মিয়া সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। উজান ফোনের স্ক্রিনে পুষ্পের ঘরে সিসি ক্যামেরা অন করে দেখে তার কালো গোলাপ ঘুমিয়ে গেছে। হয়তো অনেক কেঁদেছে, তাই ঘুমটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। রতন মিয়া সদর দরজা খুলে দিতেই উজান গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। পুষ্পের ঘরের সামনে গিয়ে নিজের সঙ্গে রাখা পুষ্পের ঘরের দরজার চাবিটা দিয়ে লকটা আস্তে করে খুলে নিল। বরাবরের মতোই পুরো ঘরটা অন্ধকার, হালকা আলোর হলুদ বাতিটা জ্বলছে। উজান দরজা লক করে ধীর পায়ে পুষ্পের বেডের দিকে এগিয়ে গেল। পুষ্প পাশে বসে এক দৃষ্টিতে তার মায়াবী মুখশ্রীর পানে তাকিয়ে থেকে বলল, জানতে চেয়েছিলে না ফুল প্রেয়সী, জায়গা দিব কিনা আমার ওই ছোট্ট ঘরে? ওই ছোট্ট ঘরে তোমার জায়গায় কি দেব মায়াবতী? তুমি যে জায়গা করেছো আমার এই মনের গভীরে। জানতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? ভালোবাসা কি আমি জানি না ঘুমন্ত পড়ি, শুধু জানি মরণ ছাড়া আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, তাই তো জানো তুমি, তাই না? হ্যাঁ, আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, আমি তোমার মায়ায় পড়েছি। মায়ায় পড়েছি তোমার ওই চোখে, মায়ায় পড়েছি তোমার ওই গালের টোলে, মায়ায় পড়েছি তোমার ঠোঁটের হাসিতে, মায়ায় পড়েছি তোমার ওই দিগল কালো কেশে, মায়ায় পড়েছি তোমার শরীরের ওই পাগল করা কালো গোলাপের পাগল করা ঘ্রাণে। জানো তুমি, প্রেমে পড়িনি কিন্তু মায়ায় পড়েছি আমি। জানি তুমি ভালোবাসো না, কিন্তু তোমার জন্য মরতে পারি আমি। জানিয়ে দিলাম সব কিছু এবার। তুমি বলো আমাকে তুমি ভালোবাসো, ছোট্ট শব্দখানা বললেই হবে। বলো ভালোবাসো। ঘুমের দেশে হারিয়ে যাওয়া নিশ্চুপ পুষ্পের মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও বলল উজান, দেখেছো, তুমি বললেই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু রাগ করো শুধু আমার সাথে। আমিও কি রাগ করতে পারি না বলো? তুমি কেন ওই নিবিড় খন্দকারের হাত টেনে ধরলে? আমার কি রাগ হয়নি বলো? কিন্তু আমি তো রাগ করবো না তোমার সাথে, কারণ আমি জানি তুমি শুধুই আমার। উজান পুষ্পের হাত দুটো ধরে দুটো হাতের উল্টো পাশে তার ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আজ আমি সারা রাত তোমার পাশে থাকবো, বুকে নিয়ে ঘুমাবো তোমায়। সারা রাত তোমার ওই মাতাল করা ঘ্রাণ নিব, কালো গোলাপের ঘ্রাণ। এই কথা বলে উজান তার পোশাক খুলে ফেলল। খালি গায়ে শুয়ে পড়ল পুষ্পর পাশে। আলতো শরীরে পুষ্পের উপরে ভর দিল। ছোট ছোট চুমু এঁকে দিল পুষ্পের চোখে মুখে গলায়। উজানের পাগল করা ছোঁয়ায় নড়ে চড়ে উঠল পুষ্প। সরে পড়ল উজান। আবারও ঘুমের ঘোরে হারিয়ে গেল পুষ্প। উজান আবারও পুষ্পের কাছে এসে ভ্রু কুচকে আঙ্গুল তুলে শাসানো কণ্ঠে বলল, এই সেক্সি গার্ল, একটুখানি ছোঁয়ায় এতটা পাগল হতে হবে কেন? আজ তো শুধু আমার রাত ছিল, কিন্তু না, মহারানীকে তো ছোঁয়াই যায় না, শুধু ছটফট করে ওঠে। এতটা সেক্সি হলে হয় নাকি? কথাটা বলে উজান পুষ্পকে আগলে নিয়ে তার বুকে শুইয়ে দিল। সঙ্গে দুহাতে পরম আবেশে জড়িয়ে নিল পুষ্পকে। পরম শান্তিতে ছেয়ে গেল উজানের বুক।
যেন পৃথিবীর সব শান্তি উজানের বুকের মধ্যখানে অবস্থান করছে। মাথাটা নুইয়ে সে শান্তির কপালে একটুখানি ঠোঁট ছুঁয়ে দিল। মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল উজানের মুখে। পরম শান্তিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল উজান। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে এলো চারিদিক। পুষ্পর ঘুম ভেঙে গেল। এই সময়টা আপনা আপনিই যেন ঘুম ভেঙে যায় পুষ্পর। ছোটবেলা থেকে অভ্যাস, তাই তো আলাদা করে আর নামাজের জন্য অ্যালার্ম দিতে হয় না। চোখ খুলেই যেন অনুভব করলো সুন্দর একটা রাত্রি পার করেছে সে। কিন্তু কেন এমন মনে হচ্ছে? অন্য রাতের থেকে কেন গেল রাতটা এতটা স্পেশাল মনে হলো তার? এই ভেবে পাশ ফিরে তাকাতেই ভ্রু কুঁচকে চোখ মুখ খিচে এলো পুষ্পের। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে এলো চারদিক। পুষ্পের ঘুম ভেঙে গেল। এই সময়টা আপনা আপনি যেন ঘুম ভেঙে যায় পুষ্পের। ছোটবেলা থেকে অভ্যেস, তাই তো আলাদা করে নামাজের জন্য অ্যালার্ম দিতে হয় না। চোখ খুলেই যেন অনুভব করলো সুন্দর একটা রাত্রি পার করেছে সে। কিন্তু কেন এমন হচ্ছে? অন্য রাতের থেকে গেল রাতটা এতটা স্পেশাল মনে হচ্ছে কেন? এটা ভেবেই পাশ ফিরে তাকাতেই ভ্রু কুঁচকে চোখ মুখ খিচে এলো পুষ্পর। তার পাশে থাকা বালিশটার উপর একটা কালো গোলাপ ফুল রাখা। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে পড়ল পুষ্প। কালো গোলাপ? পুষ্প ফুলটা হাতে নিয়ে দেখে এটা সত্যি কারের একটা কালো গোলাপ। কিন্তু এই ফুলটা এখানে কিভাবে এলো? সে তো আনেনি। সে তো এই প্রথমেই কালো গোলাপ স্বচক্ষে দেখলো। সে তো আগে কখনোই এ গোলাপ চোখেই দেখেনি। তাহলে কি কেউ এসেছিল তার ঘরে? মনে মনে এই কথাটা ভেবে ফুলটার দিকে আবারও তাকাতে নিবিড়ের কথা মনে হলো। হ্যাঁ, এই কালো গোলাপ গাছের চারা তো সে নিবিড়ের বাড়িতে দেখেছে। কিন্তু নিবিড় স্যার, উনি আমার ঘরে কেন আসবেন আর কিভাবেই বা আসবেন? না না, নিবিড় স্যার কখনোই না। তাহলে কে এই ফুলটা এখানে রাখলো? সঙ্গে সঙ্গে পুষ্প বিছানা থেকে নেমে তার ঘরে ঢোকার দরজাটা আগে চেক করলো। কিন্তু দরজা তো লক। সে যেভাবে রাতে ঘুমানোর আগে লক করেছিল ঠিক সেভাবেই। পুষ্প এবার বারান্দার দরজাটা চেক করলো। বারান্দার দরজা খুব ভালোভাবেই লাগানো। পুষ্প এবার অস্থির হয়ে গেল। সে বসে থাকে। ঘুমের মধ্যে যে পারফিউমের ঘ্রাণটা পুষ্পের নাকে যায় সেটা তো পুষ্প জানেই না। হে আল্লাহ, তুমি আমার এই কোন মুসিবতে ফেলে? কে ছিল আমার পাশে সারা রাত? এই ফুল, বালিশে এই পুরুষ মানুষের পারফিউমের গন্ধ কি করে এলো এগুলো? আর কেনই বা উজানের কথা পুষ্পের মনে আসবে, যে তাকে স্ত্রী হিসেবে মানে না, তাকে সম্পূর্ণরূপে তাচ্ছিল্যের চোখে দেখে। তার কথা কি করে বা পুষ্পের মনে আসবে? কিন্তু নিবিড়, নিবিড়ের কথাই কেন পুষ্পের মনে এলো? তা কি শুধু নিবিড়ের বাড়িতে এই কালো গোলাপ গাছের চারাটা আছে বলে? হ্যাঁ ঠিক, সেজন্যই পুষ্পের মনে নিবিড়ের নামটা বারবার আসছে। পুষ্প সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে গেল। তার জানতে হবে তার সন্দেহই ঠিক নাকি ভুল। সকাল সকালই বশির হায়াত শিরিন বেগমকে নিয়ে তৈরি হয়ে পড়েছে গ্রামে যাওয়ার জন্য। পুষ্প নিচে নেমে দেখে সবাই তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে। পুষ্প বাবাকে বলল, বাবা, আর একটা দিন থেকে গেলে হতো না? বশির হায়াত পুষ্পের মাথায় হাত রেখে বলল, না রে মা, আমার স্কুল আছে। আর তাছাড়া তোর নানুকে একা বাড়িতে রেখে এসেছি। উনি বৃদ্ধ মানুষ, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরের বার যখন আসবে তখন নানুকে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসবো। পুষ্প এবার বাবার হাত ধরে বলল। বাবা, ডিভোর্স পেপার রেডি হতে আর কত সময় লাগবে? বশির হায়াত তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখে মুখে এক অস্থিরতা কাজ করছে। হঠাৎ করে এই অস্থিরতার কারণ বুঝতে পারল না বশির হায়াত, কিন্তু মেয়েকে শান্ত করতে বলল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা। তুমি পরের বার যখন আসবে তখন ডিভোর্স পেপার সঙ্গে করে নিয়ে এসো বাবা। এই নামমাত্র সম্পর্কের মাঝে থেকে আমি শান্তি পাচ্ছি না। নিজেকে কোথায় যেন খুব অসহায় মনে হয় আমার। মনে হয় আমি যেন এক হেরে যাওয়া নারী, যে কিনা বিয়ে হয়েও স্বামীর মনে জায়গা করে নিতে পারলো না। পুলক দাঁতে দাঁত চেপে এগিয়ে এসে বলল। এই উজান চৌধুরী তোকে আবার কিছু বলেছে আপু? বশির হায়াত পুলককে ধমক দিয়ে থামিয়ে দিল। চোখ ছলছল করে উঠল বশির হায়াতের। রতন মিয়া মাথা নুইয়ে মনে মনে বলল, তুমি জানো না মামুনি, আমার উজান বাবা তোমাকে কতটুকু ভালোবাসে। শিরিন বেগম মুখে আঁচল চেপে ধরে কেঁদে ফেলল। পুষ্প মায়ের কাছে এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে বলল, আমি জানি মা, তুমি তোমার মেয়ের সুন্দর একটা সংসার দেখতে চেয়েছিলে। মালাও তো তোমার মেয়ে, তাই না বলো? শিরিন মাথা নেড়ে হ্যাঁ বলল। তাহলে দেখো না মা, মালা কত সুন্দর করে সংসার করছে। মালার সংসার দেখে তোমার মন ভরছে না বলো? কিন্তু মালাও তো ভালো নেই মা, সব আমার জন্য হয়েছে। নিজের হাতে দুটো মেয়ে জীবন নষ্ট করে দিলাম।
আমাদের ভাগ্যে ছিল মা। হ্যাঁ, তোমার দোষ অবশ্যই ছিল, কিন্তু কি হবে এখন সেই দোষ গুণ খুঁজে? তুমি আমাদের মা, আর আমি জানি এই সব কিছুতে সব থেকে বেশি কষ্ট তুমিই পাচ্ছ। সেটাই হয়তো তোমার ভুলের মাসুল। আর আমি যেমনই থাকি কিন্তু মালাকে কষ্টে থাকতে দিব না। আমি সব সময়ই ওর পাশে থাকবো। তোমরা দেখো, উদয় ভাইয়া যদি সত্যিই অপরাধী না হয়ে থাকে তাহলে আমি উদয় ভাইয়াকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। বশির হায়াত পুষ্পের মাথায় হাত রেখে বলল, তুই এত কিছু কি করে করবি মা? আর তুই তো বলেছিলি নিবিড় খন্দকার খুব ভালো একজন ব্যারিস্টার, তাহলে তার পক্ষে কি করে ভুল হতে পারে? ভুল মানুষেরই হয় বাবা, হয়তো ওনারও ভুল হয়েছে। আর ওনার সেই ভুল ওনাকে ধরিয়ে দেওয়ার জন্যই আমার ওনার কাছে থাকা জরুরি। কিন্তু চৌধুরী পরিবার তো তোকে ভুল বুঝছে মা। ভুল বুঝুক বাবা, যে যতটুকু পারুক ভুল বুঝুক। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সবার দেয়া অপবাদ মঞ্জুর করে নিব আমি। যদি মালাও আমাকে সেই জন্য ভুল বুঝে তাতেও আমার কোনো আফসোস থাকবে না। মালা তোকে কখনোই ভুল বুঝবে না মা। পুষ্প হেসে বলল। আমি জানি বাবা। বশির হায়াত বলল, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আর ওই বাদরটারও। বশির হায়াত পুলককে ইঙ্গিত করে কথাটা বলল। পুলক মাথা নুইয়ে নিল। পুষ্প হেসেই বলল, ঠিক আছে বাবা। আর হ্যাঁ, তুমিও আমাদের জন্য চিন্তা করবে না। তুমি কিন্তু একটু বেশি খরচ করছো। এভাবে খরচ করলে হবে বলো? এতটা খরচ করার কোনো দরকার নেই। তুমি তো জানো আমরা সবকিছুতেই অভ্যস্ত। তুমি কিসের কথা বলছিস মা? আমি তো বেশি খরচ করি না, আর এত বেশি খরচ করার সামর্থ্য নেই আমার। রতন ভাইকে যতটুকু দেই ততটুকু তো আমার মনে হয় তোদের কোনোভাবে মাস চলে যায়। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কোনোভাবে মাস চলে যায় মানে? কিন্তু রতন চাচা তো প্রতিদিন দামি দামি মাছ আর মাংস দিয়ে দিন পার করে। আর তুমি বলছো কোনোভাবে মাস কেটে যায়? রতন মিয়া শুকনো ঢোক গিলল। পুষ্প এক পলক তাকালো রতন মিয়ার দিকে, তারপর বশির হায়াতকে বলল, তুমি খাওয়া খরচের জন্য এই মাসে চাচাকে কত টাকা দিয়েছিলে বাবা? খাওয়া খরচের জন্য শুধু 5,000 টাকা দিয়েছিলাম। পুষ্প ভ্রু কুঁচকে বলল, 5,000 টাকা? কিন্তু আমরা এতদিন যা খেয়েছি তাতে তো মনে হয়নি। পুষ্প এগিয়ে গিয়ে রতন মিয়ার সামনে দাঁড়িয়ে বলল, চাচা, আপনার কি মনে হয় আমরা এতদিন যা খাবার খেয়েছি তাতে 5,000 টাকা দিয়ে আপনি চালিয়ে নিয়েছেন? আমার কিন্তু সেটা মনে হয় না। কারণ প্রতিদিন আমাদের খাবার টেবিলে যে খাবারগুলো থাকতো, সেই খাবারগুলোর সবগুলো দাম মোটামুটি আমার জানা আছে। আমি তো মনে করেছিলাম বাবাই হয়তো আমাদের কথা চিন্তা করে এতগুলো টাকা খরচ করছে। কিন্তু আপনি এতদিন যা টাকা খরচ করেছেন, সে টাকা কোথা থেকে পেয়েছেন? আর কেনই বা এতগুলো টাকা খরচ করেছেন? তুমি শুধুই চিন্তা করছো মা। আসলে আমি এই এলাকাতে, এই বাড়ি অনেক দিন যাবত আছি। এই এলাকার দোকানদারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই তাদের কাছ থেকে আমি সবকিছু কম সময় পাই। আর তাছাড়া তোমাকে তো বলছি, আমার এ দুনিয়ায় কেউ নেই, বরং আমি আমার সবাইকে হারিয়েছি। তাই তোমাদের দুই ভাই বোনকে আমি আমার নিজের ছেলে মেয়ের মতো দেখি। কেন যেন রতন মিয়ার বলা কথাগুলো পুষ্পির বিশ্বাস হলো না। কিন্তু তার বাবা মা আর ভাইয়ের সামনে সে কিছু বুঝতে দিল না। তাই সে সবার সামনে রতন মিয়ার কথা বিশ্বাস করার ভাব নিয়ে বলল, আর তাই আপনি আপনার বেতনের সব টাকা আমাদের খাওয়ার পেছনে খরচ করেন? রতন মিয়া আর কিচ্ছু বলল না। পুষ্প আবারও বলল, চাচা, আমার বাবার সামর্থ্য আমার সবটাই জানা। আর আমরাও সেভাবেই বড় হয়েছি। আর সেটা নিয়ে আমাদের কোনো আফসোসও নেই। তাই আপনারও কোনো দরকার নেই নিজের সবকিছু আমাদের পেছনে খরচ করার। আপনার বয়স বাড়ছে, তাই এরকমটা আর করবেন না। আমি এখন থেকে আপনার কাছ থেকে সব হিসেব নিব। কোনো বাড়তি খরচ করা যাবে না। আমি আমার বাবাকে নিয়ে যতটুকু চিন্তা করি, আপনার জন্যও ততটুকু চিন্তা করি আমি। রতন মিয়া মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল, আর মনে মনে বলল, যাক, বাঁচা গেছে। না হলে এই মেয়ের জেরায় মুখে দাঁড়িয়ে সবকিছু বলে দিতে হতো। বশির হায়াতও এগিয়ে এসে বলল, হ্যাঁ রতন ভাই, আপনি আমার ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ের মতো যত্ন করছেন, এতটুকুই তো আমি আপনার উপর কৃতজ্ঞ। আর তাছাড়া আপনার যদি কোনো খরচ চালাতে কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব।
পুষ্প বাবার হাত ধরে বলল, না বাবা, তোমায় আর কষ্ট করতে হবে না। তুমি শুধু আমার উপর একটু দোয়া করো। দেখো, একদিন আমি আমার বাবা মায়ের সব আবদার মেটাবো। পুলক পেছন থেকে হাত তুলে বলল। আমিও। বশির হায়াত আর শিরিন বেগমের গর্বে বুকটা ভরে গেল। তারা দুজনেই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। পুলক বশির হায়াত আর শিরিন বেগমকে গাড়িতে তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রতনও রান্নাঘরের উদ্দেশ্যে চলে যেতে চাইলে পুষ্প তাকে ডেকে বলল। চাচা, রতন আবারও দাঁড়িয়ে গেল। পুষ্প রতনের সামনে গিয়ে বলল, এই বাড়িটা কার? এ বাড়ির মালিক কে? রতন পুষ্পের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। পুষ্প আবারও বলল, কিছু বলছেন না কেন? তুমি তো জানো মা, এই বাড়ির মালিক বিদেশে থাকে তার পরিবার নিয়ে। হ্যাঁ জানি, কিন্তু তার নাম? উজ্জ্বল, উজ্জ্বল চৌধুরী। ওনার ফোন নাম্বারটা দিন, আমি ওনার সাথে কথা বলবো। রতন মিয়া আবারও ঢোক গিলে বলল। ফোন নাম্বার? ফোন নাম্বার তো আমার কাছে নেই মা। পুষ্প ভ্রু কুঁচকে বলল, নাম্বার নেই মানে? মানে আমি তো কখনো নিজ থেকে ফোন দেই না, মালিকই সবসময় ফোন দেয়, তাও আবার ল্যান্ডলাইনে। পুষ্প কিছুটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আবার যখন ফোন দিবে তখন ওনাকে বলবেন আমি ওনার সাথে কথা বলতে চেয়েছি। ওনার নাম্বারটা চেয়ে রাখবেন। আচ্ছা মা। কথাটা বলে রতন মিয়া কোনো রকম পুষ্পের সামনে থেকে চলে যেতে চাইলে পুষ্প আবারও রতন মিয়াকে ডেকে বলল, আচ্ছা চাচা শুনুন, বলো মা। মানে আমার ঘরের চাবি কি অন্য কারো কাছে আছে? মানে আমি আম, জানতে চাইছিলাম, আমাদের আগে কি এখানে কেউ থেকেছে যাদের কাছে আমার ঘরে ডুপ্লিকেট চাবি থেকে গেছে? রতন মিয়া এবার খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প কোনোভাবে তাদের সন্দেহ করছে। তাই তো তার সন্দেহ মেটাতে রতন মিয়া খুব জোর গলায় বলল, না মা, তোমাদের আগে এই বাড়িতে কেউ এসে থাকেনি, আর তোমার ঘরের চাবি অন্য কারো কাছে কিভাবে থাকবে? আমি তো সব কয়টা চাবি তোমাকে দিয়ে দিচ্ছি। পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন থেকে বাজারের সব হিসেব নিব। আর মনে করে কিন্তু এই বাড়ির মালিকের ফোন নাম্বারটা চেয়ে রাখবেন। আমি সন্ধ্যায় ওনার সাথে কথা বলবো। রতন মিয়া কোনো রকম মাথা নাড়িয়ে পুষ্পের সামনে থেকে চলে গেল। পুষ্প কিছু একটা ভাবতে শুরু করলো। সকাল সকাল ডক্টর সিদ্দিকের ফোন পেয়ে কিছুটা অবাক হলো উজান। ফোন রিসিভ করতে ডক্টর সিদ্দিক ওপাশ থেকে বলল, গুড নিউজ মাই সান। তোমাকে বলেছিলাম না, বাইরের দেশের খুব ভালো একজন ডাক্তার উদয় অপারেশন করতে খুব তাড়াতাড়ি দেশে আসার কথা দিয়েছিলেন আমাকে। সেই ডাক্তার রেজন জাহাঙ্গীর এই সপ্তাহে জার্মান থেকে দেশে আসছেন। আমরা খুব তাড়াতাড়ি উদয়ের অপারেশনটা সেরে ফেলতে পারবো ইনশাল্লাহ। উজান খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো খবর আঙ্কেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওনাকে তাড়াতাড়ি আসতে বলুন। ওনার দেশে আসা সহ থাকার সব ব্যবস্থা আমি করব। তার কোনো দরকার হবে না উজান। ডক্টর রেজওয়ান বাংলাদেশি, ঢাকাতে ওনার নিজস্ব বাড়ি আছে। উনি অনেক দিন যাবৎ পরিবার নিয়ে বিদেশে থাকলেও দেশে আসলে থাকার কোনো সমস্যা হয় না, তাই সেসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তুমি শুধু উদয়কে মানসিকভাবে শক্ত থাকতে বলো, আর বাড়ির সবাইকে সবটা জানিয়ে দিও, সবাই খুশি হবে। হ্যাঁ আঙ্কেল, খুশি তো অবশ্যই হবে। আমরা সবাই তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আর আজ একটু সময় নিয়ে উদয়কে নিয়ে হসপিটালে এসো। ডক্টর রেদওয়ান বলেছেন নতুন করে আবারও উদয়ের চোখের কিছু পরীক্ষা করে রিপোর্ট রেডি রাখতে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আজই ভাইয়াকে আপনার কাছে নিয়ে আসবো। ওকে মাই সান, রাখি। এই কথা বলে ডক্টর সিদ্দিক ফোনটা রেখে দিলেন। ডক্টর সিদ্দিকি ফোন রাখার সাথে সাথে উজানের ফোনে আরেকটা ফোন এলো রতন মিয়ার। উজান ফোনটা রিসিভ করতে রতন মিয়া তাকে সবটা বলল। পুষ্প আস্তে আস্তে সন্দেহ করা শুরু করেছে। এটা নিয়ে রতন মিয়া খুব অস্থির, কারণ জেরার মুখে তো তাকেই পড়তে হয়। উজান এক গালে মুচকি হেসে বলে, চাচা তুমি কোনো চিন্তা করো না। আমার বউ চালাক হলেও আমার থেকে বেশি নয়। আমি যখনই চাইবো ঠিক তখনই ও সবটা জানতে পারবে। রতন মিয়া বলল, কিন্তু বাবা, মামুনি তো বললো এই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তুমি নিশ্চিন্ত থাকো।
কথাটা বলে উজান ফোনটা রেখে দিল। তার ফুল প্রেয়সীর মনে যে সন্দেহ হবে এটা উজান ভালো করেই জানতো। উজান ইচ্ছে করে শেষ রাতে পুষ্পের ঘর থেকে বেরিয়ে আসার সময় বালিশের উপর একটা কালো গোলাপ রেখে এসেছিল। এটা তার ভালোবাসার প্রমাণ। কিন্তু শুধু কি ফুল দেখেই তার ফুল প্রেয়সীর মনে সন্দেহ হয়েছে? সেটা জানার জন্য উজান ল্যাপটপটা অন করে পুষ্পের ঘরে সিসি ক্যামেরাটা অন করলো। ঘুম থেকে ওঠার পর পুষ্প তার পাশে থাকা বালিশের উপর কালো গোলাপ দেখে অবাক হওয়া, বালিশে উজানের শরীরের পারফিউমের গন্ধ শুকা সবকিছুই দেখতে পারছে উজান। উজান হাসলো। তার বউটা খুব চালাক। মনে মনে বলল, আমার কালো গোলাপ, আমার শরীরের গন্ধ নিতে চাও? এত সহজ নয়। আমি তোমার কাছে অজানায় থেকে যাব, ঠিক আমি যতদিন চাই। তবে আমার ভালোবাসার কালো গোলাপ তোমার কাছে প্রকাশিত হবে। এই কালো গোলাপই আমার ভালোবাসার প্রমাণ। উজান বিছানা থেকে উঠে তার বারান্দায় থাকা কালো গোলাপ গাছটায় পানি দিল। অনেকগুলো ফুল ফুটেছে গাছে। সবটা উজানের হাতের জাদু। খুব যত্ন করে যে গাছটাকে। এ গাছ দেখেই বোঝা যায় তার কালো গোলাপের প্রতি ভালোবাসার ঠিক কতটুকু। এরপর উজান ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নিতে। শাওয়ার থেকে ফিরে এসে রেডি হয়ে তার প্রিয় পারফিউমটা হাতে নিল। এর দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার ছুটি। আমার চিহ্ন হয়ে তুমি আমার কালো গোলাপের কাছে ধরা দিয়েছ। কিন্তু এখন তো আমি তার কাছে ধরা দিতে চাই না। ঠিক যেদিন আমি তার কাছে ধরা দিব, ঠিক সেদিন তোমাকে আমার প্রয়োজন পড়তে পারে। এই বলে উজান হাতের পারফিউমটা রেখে অন্য একটা পারফিউম নিয়ে তার শরীরে মেখে নিল। উজান সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে সুখবরটা জানানোর পর সবাই এতটাই খুশি হয়েছে যা কেউ মুখে প্রকাশ করতে পারছে না। জলি চৌধুরী খুশিতে কাঁদতে কাঁদতে উদয়ের মুখে চোখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার বাবাটা আবার চোখে দেখতে পাবে, আবার দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে। মালা বাসা থেকে চোখ ছলছল করে উঠল। মনে মনে বলল, আপনি আমাকে নিজের চোখ দিয়ে দেখবেন আর আমার জীবন ধন্য হবে। আমি সেই অপেক্ষায় আছি। আয়শা চৌধুরী চোখে পানি নিয়ে চিৎকার করে বলল, এই কেউ মিষ্টি নিয়ে এসো। এই দুঃসময়ের মধ্যে এই সুখবর আমাদের জন্য আল্লাহর তরফ থেকে পরম পাওয়া। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন শুধু ভালোই ভালোই অপারেশন হয়ে গেলেই হয়। কিন্তু উদয় উজানের উদ্দেশ্যে বলল, উজান, তুই কি কোর্টের রায় দেওয়ার তারিখ ভুলে গেছিস? এই সপ্তাহে তো কোর্টে রায় বেরোনোর কথা। আর কোর্টের রায় যদি আমার বিপক্ষে যায় তাহলে আমার সোজা জেলে যেতে হবে। উজান ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে ভাইয়ের হাত ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া। আমি কোর্ট থেকে সময়ের জন্য নতুন করে আপিল করব। অপারেশনটা তোমার জন্য জরুরি। কিন্তু নিবিড় কি সেটা হতে দিবে? আরে বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। কলেজ শেষে পুলক আর উর্মি পার্কের পার বাঁধানো ঘাটের পাশে বসে আছে। পুলকের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে বসে আছে উর্মি। এবার হাতটা কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো পুলক? তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি। পুলক মুখে হাসি ফুটিয়ে বলল, আমি তো তোমাকে ছেড়ে কখনো যাব না উর্মি আপু, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তোমার পরিবার আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিবে না। তখন তুমি কি করবে? নিশ্চয়ই আমাকে ছেড়ে দিবে। তুমি ভুলে যাবে আমায়। উর্মি এবার পুলকের মুখটা নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলল, বললাম না খুব ভালোবাসি তোমাকে। যদি কখনো আমার পরিবারে তোমার আর মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে জেনে রেখো আমি নির্দ্বিধায় তোমাকে বেছে নেব। তোমার সাথে দূরে কোথাও হারিয়ে যাব। পুলকের মুখে হাসি ফুটে উঠল। পুলক হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কথা দাও। উর্মি পুলকের হাতে হাত রেখে বলল, কথা দিলাম। রায়হান আজ মনে মনে ভেবেই নিয়েছে আজ যেমন করেই হোক ঝুমুরকে তার মনের কথা জানাবেই। যদিও ঝুমুরের সামনে গিয়ে কিছুই বলতে পারে না রায়হান, তবে আজ সে বলবেই। এটাই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে। ভার্সিটি থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে রায়হান। ভার্সিটি শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। অল্প কিছুক্ষণ পরেই দলে দলে বেরিয়ে আসছে সবাই ভার্সিটি থেকে। রায়হানের চোখ পড়ল ঝুমুরও ভার্সিটি থেকে বেরিয়ে এলো। রায়হানের মুখে হাসি ফুটে উঠল। রায়হান এগিয়ে গেল ঝুমুরের দিকে। ঝুমুরের সামনে যেতে ঝুমুর রায়হানকে দেখে বলল, আরে রায়হান ভাইয়া, এতদিন কোথায় ছিলেন? আজ হঠাৎ করে ভার্সিটির সামনে আমার সামনে আসার জন্য প্রিপেয়ার, কিন্তু কেন? ঠিক তখনই রাহাত বাইক নিয়ে হাজির হলো ঝুমুর আর রায়হানের সামনে। রাহাতকে দেখে ঝুমুর খুশি হয়ে এগিয়ে গেল রাহাতের বাইকের সামনে। রায়হান রাহাতকে দেখে ভ্রু কুঁচকালো আর মনে মনে বলল। রায়হানও এগিয়ে গেল তাদের কাছে। রাহাত রায়হানকে দেখে বাইক থেকে নেমে বলল, আরে রায়হান, তুমি
তোমার কি চাকরি চলে গেছে নাকি এই অফিস টাইমে বসের কাজ ছেড়ে ভার্সিটির সামনে? রাহাত হেসে বলল। চেনার পর্ব তো শেষ, এবার শুধু জানার পর্ব চলছে, তাই না ঝুমুর? ঝুমুর লাজুক হেসে মাথা নুইয়ে হ্যাঁ বলল। রায়হান ঝুমুরের লাজুক মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। ঝুমুর মাথা নুইয়ে লাজুক মুখে বলল। আসলে রায়হান ভাইয়া, আমি রাহাত ভাইয়াকে পছন্দ করি। ঝুমুরের এই মুখে এই কথাটা শুনে অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল রায়হান। রায়হানের মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে এলো, ঝুমুরের মুখে সে রাহাতকে পছন্দ করে। এই কথাটা শুনে রায়হানের বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। মুহূর্তে যেন চোখটা ছলছল করে উঠল, কিন্তু রায়হান নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বলল। এই কথা বলে রায়হান যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এক প্রকার পালিয়ে যাওয়ার আশায় প্রস্থান করলো। না হলে ওদের সামনে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যেত, সামলাতে পারতো না নিজেকে। ছোটবেলা থেকে খুব চাপা স্বভাবের রায়হান, নিজের বলা কথা প্রকাশ করতে ভয় পায় সে। সেজন্যই কোনোদিন প্রেম করার ইচ্ছে উকি দেয়নি মনে। কিন্তু এই দিন কিন্তু ওই দিন বসের উৎসাহ পেয়ে মনে জোর পেল সে। ভাবলো এবার একটা প্রেম করাই উচিত। বসও বুঝতে পেরেছিল তার জন্য কেমন মেয়ে মানাবে, তাই তো বলেছিল একটা সহজ সরল মেয়ে খুঁজে বের করতে। তাই নিজের মতো সহজ সরল একটা মেয়েকেই খুঁজে বের করলো রায়হান। ভেবেছিল এই মেয়েকে নিজের জীবনের সাথে জুড়ে দিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবে। কিন্তু কি হয়ে গেল, সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। এতে ঝুমুরের কোনো দোষ নেই, হয়তো এটা তার গাফেলতির জন্য। ঝুমুরকে মনের কথা বলতে খুব দেরি করেই ফেলেছে রায়হান, কিন্তু মন যে কোনোভাবেই সেটা মানতে চাইছে না। ইচ্ছে করছে ঝুমুরের সামনে গিয়ে এক্ষুনি মনের কথা খুলে বলতে, কিন্তু তাতেই বা কি হবে। ঝুমুর তো নিজের মুখে বলল সে রাহাতকেই পছন্দ করে। গাড়ি ড্রাইভ করে কিছুটা দূরে এসে রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করিয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেলল রায়হান। ছোট্ট মানুষ তার প্রিয় জিনিসটা হারিয়ে ফেললে যেভাবে কাঁদে, ঠিক সেভাবে। ওইদিকে রায়হান চলে যাওয়ার পর রাহাত ঝুমুরকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলো। রাহাত ঝুমুরের উদ্দেশ্যে বলল। আচ্ছা ঝুমুর, রাইহানকে তুমি কি করে চিনো? ঝুমুর বলল। আসলে রায়হান ভাইয়ার বস পুষ্পর আত্মীয় হয়তো, তাই আমার থেকে পুষ্পর সব খোঁজ খবর রাখতো। সেই হিসেবে আমি রায়হান ভাইয়াকে চিনি। রাহাত এবার সবটাই বুঝতে পারলো। আসলে রায়হান এই ঝুমুরের কাছ থেকে পুষ্পের সব খোঁজ খবর নিত। রাহাত ঝুমুরকে বলল। ঝুমুর, তুমি পুষ্পর সম্পর্কে কতটুকু জানো? কেন? ও আমার ভালো বন্ধু, এর থেকে বেশি আর আমার কি জানার আছে? ঠিক আছে, কিন্তু তবুও তোমার ভালো বন্ধুটি আদৌ ভালো কিনা সেটা তো তোমার জানতে হবে। ঝুমুর ভ্রু কুচকে বলল। মানে কি বলতে চাইছেন আপনি? পুষ্প ভালো না? না, আমি খারাপ বলিনি। আসলে পুষ্প তার সুন্দরী বন্ধুদের প্রতি মন মানসিকতা একটু অন্যরকম। আসলে ও নাকি ওর সুন্দরী বন্ধুদের কাউকে সহ্য করতে পারে না। আপনি কেন এই কথা বলছেন? আর পুষ্প কি কম সুন্দরী নাকি? ফর্সা হলেই যে সুন্দর তা আমার মনে হয় না। না, আসলে সেটা তো ঠিকই, পুষ্প যথেষ্ট সুন্দরী মেয়ে, কিন্তু আমি ওর গায়ের রঙকে বোঝাতে চেয়েছি। আসলে আমি শুনেছি পুষ্প ফর্সা মেয়েদের সহ্য করতে পারে না। কিন্তু আমার যেটা কখনো মনে হয়নি। তাহলে এবার আমি তোমাকে পুষ্পর সম্পর্কে কিছু কথা বলি। পুষ্পর একটা কাজিন আছে যে পুষ্পর বাড়িতেই থাকতো, তার নাম মালা। পুষ্পর থেকে এই মালার গায়ের রং ঢের ফর্সা ছিল, তাই পুষ্পর জন্য আসা বিয়ের সম্বন্ধগুলো বারবারই মালাকে পছন্দ করত। আর সেই জন্য পুষ্প আর ওর বাবা মা মালার ওপর অনেক নির্যাতন করত। আরও কি করেছে শুনবে? কি? জেনে শুনে একটা খুনি আর অন্ধ ছেলের কাছে মালাকে বিয়ে দিয়ে দেয়। আপনি এসব কি করে জানলেন? কারণ সেই খুনি ছেলেটা ব্যারিস্টার নিবিড় খন্দকারের মা আর বোনের খুনি উদয় চৌধুরী। তাই আমি সব কিছু জানি। পুষ্প যখন দেখলো একটা অন্ধ আর খুনি ছেলের সাথে বিয়ের পর মালা সুখে আছে, ভালো আছে, তখন পুষ্প নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে যাতে মালার স্বামীকে জেলে ঢুকাতে পারে। ঝুমুর এই সবকিছু শুনে অবাক হয়ে গেল, কিন্তু কেন জানো ঝুমুরের এই সবকিছু বিশ্বাস হচ্ছে না। তাই ঝুমুর বলল। কিন্তু নিবিড় স্যার তো নিজে পুষ্পকে ওনার সাথে থাকার অফার করেছে। হ্যাঁ নিবিড়, স্যার নিজে পুষ্পকে ওনার সাথে থাকার অফার করেছে। এবার তুমি বলো তো, পুষ্প জেনে শুনে ও কোনো মালার স্বামীর বিরুদ্ধে যে নিবিড় খন্দকার কোর্টে লড়ছে তার সাথে কোনো হাত মিলাবে? পুষ্পকে নিবিড় খন্দকারকে আগে থেকে চিনতো? আরে চিনব না কেন, পুষ্প তো সবই জানে।
কিন্তু আমার কেন জানি এই সব কিছু বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে পুষ্প এমন মেয়ে না। ঠিক আছে, এখন বিশ্বাস নাই করতে পারো, কিন্তু একদিন ঠিকই বিশ্বাস করবে, যেদিন পুষ্প তোমাকে হিংসা করতে শুরু করবে। ঝুমুর ভ্রু কুচকালো রাহাতের কথা শুনে। ভার্সিটি শেষে পুষ্প নিবিড়ের অফিসের উদ্দেশ্যে চলে গেল। গেটের ভেতর ঢুকতেই দারোয়ান বলল, ছোট সাহেব আজকে অফিসে বসেননি? তবে উনি বাড়িতেই আছেন, চাইলে বাড়ির ভিতরে যেতে পারেন। পুষ্প তাকিয়ে একবার দেখলো বাড়িটার দিকে। এতদিন এখানে এই বাড়িতে আসছে সে। গেটের ভেতর ঢুকে সোজা অফিসে গিয়েছে, কিন্তু বাড়ির ভেতরে কখনো যায়নি। আর যাওয়ার কখনো ইচ্ছেও হয়নি, কারণ সে শুনেছে নিবিড় স্যারের মা আর বোন মারা যাওয়ার পর এই বাড়িতে কোনো মেয়ের প্রবেশ পছন্দ না নিবিড়ের বাবা আশরাফ খন্দকারের। কিন্তু আজ যে নিবিড়ের সাথে তার দেখা করা খুব জরুরি, তাই তো পুষ্প দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। বাড়ির ভেতরে যাবে নাকি ফিরে যাবে আজ। ঠিক সেই সময় দোতলার খোলা বারান্দা থেকে নিবিড় বলল, পুষ্প কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভিতরে এসো। এই কথা বলে নিবিড় নিচে নেমে যাওয়ার উদ্দেশ্যে বারান্দা থেকে বেরিয়ে এলো। দারোয়ানও বলল, যান, ছোট সাহেব তো বলেছে যেতে। আর তাছাড়া ছোট সাহেব আগে থেকেই আমাকে বলে রেখেছিল আপনি আসলে বাড়ির ভিতরে যেতে বলতে। পুষ্প ছোট ছোট পা ফেলে বাড়ির ভেতরে চলে গেল। বিশাল বড় বাড়ির মাঝখানের দেয়ালে দুটো বড় বড় ছবি টাঙানো, একটা নিশির আর একটা দোয়েল খন্দকারের। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নিবিড়। এগিয়ে এসে পুষ্পের সামনে দাঁড়াতেই পুষ্প তাকিয়ে আছে নিবিড়ের দিকে। এই লোকটাই কি কাল তার ঘরে গিয়েছিল? এসব ভাবতে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল পুষ্পর। কি সব ভাবছে সে, ছি। কিন্তু ওই কালো গোলাপ, পুষ্পকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় বলল, কি হয়েছে পুষ্প, কিছু বলবে? কালো গোলাপ? নিবিড় ভ্রু কুচকে বলল, কালো গোলাপ মানে? মানে আপনার কালো গোলাপ গাছের চারাটা কোথায়? বেশ কয়েকদিন যাবৎ গাছটাকে অফিস রুমে দেখছি না। নিবিড় হেসে বলল, ও আচ্ছা, চারা গাছটা আমার বেডরুমের বারান্দায় আছে, তুমি দেখবে ওটাকে? পুষ্প মাথা নেড়ে বলল। হ্যাঁ। নিবিড় হেসে বলল। ঠিক আছে, চলো। নিবিড় সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তার পেছন পেছন পুষ্প সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নিবিড় বলল, আজ অফিসে বসিনি, তোমাকে ফোনে সেই কথা আমার জানিয়ে দেওয়া উচিত ছিল। আসলে মাথা থেকে বেরিয়ে গেছে সেই কথাটা। আসলে সত্যি বলতে নিবিড় ইচ্ছে করে পুষ্পকে ফোনে জানায়নি যে সে আজ অফিসে বসবে না। নিবিড়ের ইচ্ছে হচ্ছিল পুষ্প আসুক আর তার সাথে একটু সময় কাটাক। পুষ্প বলল, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমিও ফোন করিনি। কাল আপনার হাতটা কেটে যাওয়ার পর কোনো খোঁজ নিইনি, তাই সেটা জানতেই ফোন না করেই চলে এলাম। পুষ্পের মুখে তার কাটা হাতের গুরুত্বের কথা শুনে নিবিড়ের মুখে হাসি ফুটে উঠল। নিবিড় বলল, আসলে হাতটার জন্যই অফিসে বসিনি, লিখতে সমস্যা হচ্ছিল। আর তাছাড়া রাহাতও বলছিল একটু বাইরে যাবে। ও আচ্ছা, আপনি ডক্টর দেখিয়েছেন? না, কেন? ডক্টর দেখাতে কেউ তাগিদ দেয়নি তাই। তাগিদ দেয়নি বলে তাই ডক্টর দেখাবেন না? আপনার সবসময় এই হাত নিয়ে লেখালেখি করতে হয়। আপনার হাতটা তাড়াতাড়ি ভালো হওয়া জরুরি। ঠিক আছে, তুমি এখন বললে, এখন ডক্টর দেখিয়ে নিব। নিবিড়ের কথা শুনে পুষ্পের কাছে ছোট বাচ্চার মতো লাগছে। বাচ্চারা যেমন ব্যথা পেলে কেউ জিজ্ঞেস না করলে অভিমান করে বসে থাকে, নিবিড় যেন তেমনই অভিমান করে আছে। কিন্তু তার অভিমান ভাঙানোর জন্য তো তার আশেপাশে কেউ নেই যে তার খোঁজ নিয়ে তার ব্যথায় ব্যথিত হয়ে ডক্টর দেখাতে তাগিদ দিবে। পুষ্পের এসব ভাবতে ভাবতে নিবিড়ের ঘরের সামনে চলে এলো। নিবিড়ের পেছন পেছন নিবিড়ের ঘরের সামনে এসে পুষ্প থেমে গেল। পুষ্পকে থেমে যেতে দেখে নিবিড় বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? না মানে, আমি ভেতরে যাব না। আমি কি এখানে দাঁড়িয়ে এই কালো গোলাপের চারাটা দেখতে পারি? ভেতরে এলে কি সমস্যা? না মানে, আমার বউ নেই, তাই কেউ মাইন্ড করবে না, তুমি ভেতরে এসো। পুষ্পর খুব সংকোচ হচ্ছে ভেতরে যেতে, কিন্তু তবুও সে পা টিপে টিপে নিবিড়ের ঘরে প্রবেশ করলো। বিশাল বড় রুম, তাতে নিবিড়ের কতগুলো ছবি ফ্রেমে বাঁধানো, সাথে তার মা বাবা বোন সহ ফ্যামিলি ফটো আছে। পুষ্পকে পলক পুরো পুষ্প এক পলক পুরো রুমটা পর্যবেক্ষণ করে নিল। এরই মধ্যে নিবিড় বারান্দা থেকে কালো গোলাপের ছোট্ট চারা গাছটা পুষ্পের হাতে এনে দিল। গাছটাতে এখনো ফুল ফোটেনি, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই গাছ থেকে ফুল ছিঁড়লে সেটা খুব ভালো করে বোঝা যেত। তারপরও পুষ্প তার সন্দেহ মেটাতেই নিবিড়কে জিজ্ঞেস করলো,
এই চারা গাছে এখনো ফুল ফোটেনি? না, তুমি এই গাছটার দায়িত্ব নিয়েছিলে পুষ্প, কিন্তু তোমার যত্ন পায়নি, তাই হয়তো গাছটা তোমার ওপর অভিমান করে আছে, ফুল দেয়নি। পুষ্প হেসেই বলল, আপনি যদি গাছটাকে নিজের বেডরুমে নিয়ে এসে রেখে দেন, তাহলে আমি কি করে যত্ন করব? নিবিড় মনে মনে বলল। কারণ এই ফুল গাছটা আমার বেডরুমের অংশ, স্বয়ং মানুষটাকে তো আর পাচ্ছি না, তাই এই গাছটাই না হয় আমার পাশে থাকুক। আমি এই গাছে ফুল ফোটানোর আশায় আছি, আমার কালো গোলাপ ফোটার আশায়। আমি নিজ চোখে তাকে দেখব, তার একটু একটু করে বেড়ে ওঠা। নিবিড়ের ভাবনার মাঝখানে পুষ্প বলল, আপনি কি যাবেন ডক্টরের কাছে? আপনি চাইলে আমিও আপনার সাথে যেতে পারি। না মানে, রাহাত নেই বলেই বলছি। নিবিড়ের ধ্যান ভেঙে গেল। পুষ্পর এটুকু কথা যেন নিবিড়ের মনের সুখের সঞ্চার ঘটল। নিবিড় বলল, তুমি একটু সময় বসো, আমি রেডি হয়ে আসছি। এ কথা বলে নিবিড় তার কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিবিড় চলে যাওয়ার পর পুষ্প তাড়াতাড়ি করে তার হাতে থাকা চারা গাছটা রেখে দিয়ে নিবিড়ের ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। সেখানে তার বেশ কয়েকটা পারফিউম রাখা আছে। পুষ্প এক এক করে সবগুলো পারফিউমের ঘ্রাণ নিতে লাগলো। তার বিছানায় থাকা বালিশের পাওয়ায় ঘ্রাণটাই খুঁজতে লাগলো, কিন্তু না, নিবিড়ের পারফিউমের কালেকশনে এমন কোনো পারফিউম তো নেই যা তার বিছানায় থাকা বালিশে সে পেয়েছিল। পুষ্প যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড়ের উপর থাকা সম্মান শ্রদ্ধা সে কোনোভাবেই হারাতে চাইছিল না। এই লোকটা যদি কাল রাতের ওই লোকটা হতো তাহলে সত্যি সত্যি অনেক ঘৃণা করত পুষ্প। আর সেটা পুষ্প চাইছিল না, কারণ এই মানুষটাকে ঘৃণা করা যায় না। নিবিড়ের চারা গাছে এখনো কালো গোলাপই ফুটেনি, আর তার পারফিউমের কালেকশনও সে ঘ্রাণ নেই যা এখনো পুষ্পের নাকে লেগে আছে। তাহলে সে নিশ্চিত ওই মানুষটা নিবিড় খন্দকার না। তাহলে কে সে? তার তো এমন কোনো মানুষ নেই যে তাকে ভালোবেসে তার ঘরে ঢুকবে, তাকে কালো গোলাপ উপহার দিবে। আর রাতের অন্ধকারে কোনো মেয়ের ঘরে ঢোকা তো তাকে ভালোবাসা বলে না। সে তো আর তার স্বামী নয়। স্বামীর কথা মনে আসতেই তার ছেলের হাসি ফুটে উঠল পুষ্পের মুখে। উজান চৌধুরী, না, কখনো না। ওই স্বার্থপর অহংকারী মানুষ কখনোই তাকে ভালোবাসতে পারে না, আর না কখনো কালো গোলাপকে। কারণ কালো গোলাপের সৌন্দর্যের মর্ম সে কি বুঝবে? উজান আর মালা বসে আছে ডক্টর সিদ্দিকের চেম্বারে। ডক্টর সিদ্দিকী উদয়ের চোখ পরীক্ষা করতে ব্যস্ত। মালা উজানের ক্ষত হাতের দিকে চোখ পড়তেই বলল, উজান ভাইয়া, কাল মা এত করে বলল আপনার হাতের ডক্টর দেখাতে, কিন্তু আপনি মায়ের কথা শোনেননি। কিন্তু আজ যখন হসপিটালে আছেন তখন হাতটা একবার ডক্টরকে দেখিয়ে নিন। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়। কোনো সমস্যা হবে না ভাবি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। উদয় বলল, চিন্তা করতে হবে উজান। আর হসপিটালে যখন আছিস তাহলে একবার ডক্টর দেখালে সমস্যা কোথায়? বলো, তুমি উজানকে নিয়ে যাও। ডক্টর সিদ্দিকী বলল, হাতটা কি করে কাটলো জান? আসলে কয়েকটা কাচের টুকরো। উজানের মুখ দিয়ে ভুলে সত্যটাই বেরিয়ে গেছে। উদয় আর মালা আশ্চর্য হয়ে গেল। উদয় বলল, কিন্তু উজান, তুই তো বলেছিলে আপেল কাটতে গিয়ে তোর হাত কেটে গেছে। হ্যাঁ, আপেল কাটতে গিয়েই। ডক্টর সিদ্দিকী বলল, যেভাবেই কাটুক, সামান্য কোনো জিনিস নিয়ে হেলাফেলা করতে নিয়েও যান। আর যদি সত্যি কাচের টুকরো দিয়ে কাটে, আর যদি কাচের টুকরো হাতেই থেকে যায়, তাহলে পরবর্তীতে খুব সমস্যা হবে। উদয় বলল, মালা, তুমি এক্ষুনি উজানকে একজন ডক্টরের কাছে নিয়ে যাও, আমি এখানে আছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ভাবির যেতে হবে না, আমি একাই যাচ্ছি। না, তোর উপর কোনো ভরসা নেই। তুই ডক্টরকে না দেখিয়ে বলবি ডক্টর দেখিয়েছিস। মালা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি উজান ভাইয়ার সাথে যাচ্ছি। উজান আর মালা ডক্টর সিদ্দিকের চেম্বার থেকে বেরিয়ে গেল। উজান হাঁটতে হাঁটতে ডক্টর বাঁধনের চেম্বারের সামনে চলে গেল। ডক্টর বাঁধন উজানের ছোটবেলার বন্ধু, তাই সরাসরি চেম্বারে ঢুকে গেল সে। ডক্টর বাঁধনের চেম্বারে ঢুকে সঙ্গে সঙ্গে পা থেমে গেল উজানের। উজান ডক্টর বাঁধনের চেম্বারে ঢুকে দেখে নিবিড় আর পুষ্প বসে আছে। বাঁধন নিবিড়ের হাতে ব্যান্ডেজ করছে, আর পুষ্প তার পাশে বসে সবটা দেখছে। মালা পুষ্পকে দেখে মুখে হাসি ফুটিয়ে ডাকলো। পুষ্প। পুষ্পসহ নিবিড় আর ডক্টর বাঁধন তাকিয়ে দেখে উজান আর মালা দাঁড়িয়ে আছে চেম্বারের দরজায়। মালাকে হসপিটালে দেখে কিছুটা আশ্চর্য হয় পুষ্প। এগিয়ে এসে বলল, মালা, তুই এখানে? হ্যাঁ, ওনাকে নিয়ে এসেছিলাম চোখের কিছু টেস্ট করার জন্য। কিন্তু তুই এখানে কেন? নিবিড় স্যারের সাথে এসেছি ডক্টরকে ওনার হাত দেখাতে।
পুষ্পের মুখে এ কথা শুনে উজানের সারা শরীর রাগে গজগজ করতে লাগলো। আর সঙ্গে শুরু হলো বুকে অসম্ভব এক ব্যথা, যে ব্যথা সহ্য করা খুবই কষ্টদায়ক উজানের পক্ষে। ডক্টর বাঁধন হেসে উজানের দিকে এগিয়ে এসে উজানের হাত টেনে বলল। ডক্টর বাঁধন তার ধরে রাখা উজানের হাতের দিকে তাকিয়ে দেখে উজানের হাতে কাটার ক্ষত চিহ্ন। ডক্টর বাঁধন বলল। উজান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। কিছু হয়নি আমার, কিচ্ছু করতে হবে না। এই কথা বলে উজান ডক্টর বাঁধনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। পুষ্প কিছুটা অবাক হয়ে উজানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মালা সঙ্গে সঙ্গে উজানের পেছন পেছন চেম্বার থেকে বেরিয়ে গেল। নিবিড় এগিয়ে এসে বলল। কি হয়েছে? ডক্টর বাঁধন বলল। হয়তো আমাকে দেখে বেরিয়ে গেছে। আমার ট্রিটমেন্ট করা শেষ, আমি এখন যাই। আপনি ওনাদের ভেতরে নিয়ে আসুন। পুষ্প নিবিড়ের কথা শুনে মনে মনে উজানের প্রতি আক্ষেপ নিয়ে বলল। হায় রে অহংকারী উজান চৌধুরী, যেই মানুষটা আপনার বাড়ির বউয়ের ইজ্জত বাঁচাতে হাতে আঘাত পেয়েছে, তাকে ন্যূনতম ধন্যবাদ তো দূরে থাক, তাকে দেখে উল্টো আপনার মনে রাগ হয়। অহংকারের একটা সীমা থাকা দরকার। নিবিড় পুষ্পকে বলল। পুষ্প, তুমি তোমার বোনের সাথে কথা বলে এসো, আমি গাড়িতে গিয়ে বসছি। পুষ্প মাথা নেড়ে সায় দিল। নিবিড় বেরিয়ে গেল চেম্বার থেকে। উজান বাইরে গিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে আর মনে মনে বলছে। নিবিড়ের জন্য তুমি কত ভেবেছো পুষ্প, ওকে নিয়ে হসপিটাল পর্যন্ত এসেছো, কিন্তু তুমি আমার একটা খোঁজও নিলে না। মালা আর ডক্টর বাঁধন উজানের কাছে এলো। মালা বলল। উজান ভাইয়া ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে এলেন কেন? আমার ট্রিটমেন্টের প্রয়োজন নেই, আমার হাত এমনিতে ভালো হয়ে যাবে। ডক্টর বাঁধন বলল। এমনিতেই। এই কথা বলে উজান এগিয়ে যেতে গেলে পুষ্প চেম্বার থেকে বেরিয়ে এদিকে আসতেই মুখোমুখি হয়ে গেল দুজন। উজান পুষ্পের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। কেন এসেছিলে এখানে? মালা জিজ্ঞেস করেছিল, ওকে বলে দিয়েছি, আর কাউকেই বলার প্রয়োজন মনে করছি না আমি। এই কথা বলে পুষ্প চলে যেতে চাইলে উজান পুষ্পের হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল। তুমি ভুলে যেও না, যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ। তুমি ওই নিবিড় খন্দকারের সাথে থেকে নিজের ইন্টার্নি শেষ করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বউ হয়ে ওই নিবিড় খন্দকারের সাথে যেখানে সেখানে ঘুরে বেড়ানো আমার পছন্দ নয়। শুনে নিলাম আপনার অপছন্দের কথা, এখন আপনিও আমার অপছন্দের কথা শুনে রাখুন। আপনার এই মুখে স্বামীগিরি ফলানো আমার কাছেও একদমই পছন্দ নয়। নিজেকে খুব বড় আর মহান লোক মনে করেন, কিন্তু আসলেই আপনি খুব ছোট আর হিংসুক প্রকৃতির মানুষ। তুমি কি মনে করেছো এই যে তুমি ইন্টার্নি করার নামে ওই নিবিড় খন্দকারের সাথে অবাধে মেলামেশা করছো, সেই জন্য আমি হিংসে করছি? হ্যাঁ, না, কখনো না। সেটা ভাবলে তুমি ভুল করবে। তোমার নামের সাথে আমার চৌধুরী বাড়ি জড়িয়ে আছে, আর আমি কোনোভাবেই চাইবো না আমার চৌধুরী বাড়ির বদনাম হোক। বিয়ে করে বউকে ফেলে রেখে আসা, সেটা খুব সুনামের কাজ, তাই না উজান চৌধুরী? বাহ, বাহ দিলাম আমি আপনার সুনামকে। এবার তো আমার হাতটা ছাড়ুন। উজান ছেড়ে দিল পুষ্পকে। পুষ্প উজানের সামনে থেকে চলে গেল। ডক্টর বাঁধন এগিয়ে এসে বলল। পুষ্প থেমে গেল ডক্টর বাঁধনের কথা শুনে। বাঁধনের কাছে এগিয়ে এসে বলল। জি হ্যাঁ, বিয়ে করেছেন উনি আমাকে, এবং নিজের ইচ্ছায় সজ্ঞানে। কিন্তু বিয়ের পর ওনার কাছে মনে হয়েছে ওনার পাশে দাঁড়ানোর মতো সৌন্দর্য, যোগ্যতা বা পারিবারিক সচ্ছলতা কিছুই নেই আমার। তাই তো নামমাত্র বিয়ে করে ফেলে এসেছেন বিয়ের ময়দানে। এখন আবার ডিভোর্সের অপেক্ষা করছেন। ডিভোর্স পেপার চলে এলেই আবারও ছুঁড়ে ফেলে দিবেন এই কালো কুৎসিত মেয়েটাকে। উজান অন্যদিকে মুখ করে দাঁতে দাঁত চেপে ধরল। ডক্টর বাঁধন হেসে বলল। পুষ্প মুচকি হেসে এক পলক তাকালো উজানের দিকে। উজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর বাঁধনের দিকে। তারপর বাঁধনের কলার টেনে নিয়ে গেল তার চেম্বারে। মালাও পুষ্পের হাত টেনে তাকে দূরে সরিয়ে নিয়ে এলো। তারপর বলল। কি করছিস পুষ্প? সবাইকে এভাবে বলে বেড়াচ্ছিস কেন? তুই কি বুঝতে পারছিস না এই সব কথায় তুই নিজেকেই নিজে ছোট করছিস? তাই বুঝি একটা ছেলে নিজের মর্জিতে আমায় বিয়ে করলো, আবার নিজের মর্জিতে আমায় ফেলে রেখে এলো, আবার নিজের মর্জিতে আমায় ডিভোর্স দিতে চায়। এইসবের মধ্যে আমি কোথায় মালা? তাহলে এই সব কিছুর মধ্যে আমি কেন ছোট হব? যদি কেউ ছোট হয় তাহলে সে, যে নিজের মর্জিতে এই সবটা করছে। আর তারপরও যদি কেউ আমাকে ছোট মনে করে তাহলে সেটা তার মেন্টালিটি, আমার না। আমার প্রবলেম না সেখানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এবার তো চুপ কর। দেখলি তো ওই ডক্টর কিভাবে মজা নিল।
উনি তো আমায় নিয়ে মজা করেনি, উনি ইনডাইরেক্টলি উজান চৌধুরীকে নিয়ে মজা করেছেন। মালা চুপ করে পুষ্পের দিকে তাকিয়ে আছে। পুষ্প এবার হেসে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। এবার বল, ডক্টর উদয় ভাইয়ার অপারেশনের ব্যাপারে কি বলেছে? মালা মুখে হাসি ফুটিয়ে পুষ্পের হাত ধরে বলল, পুষ্প, খুব শীঘ্রই ওনার অপারেশন হবে। 2 দিনের মধ্যে বিদেশ থেকে ডক্টর আসছে ওনার অপারেশন করতে। উনি আবারও চোখে দেখতে পাবেন পুষ্প। পুষ্পের মালার খুশি দেখে নিজেরও ভালো লাগছে। পুষ্প মালার গালে হাত রেখে বলল, ইনশাআল্লাহ উদয় ভাইয়া নিশ্চয়ই আবারও চোখে দেখবেন। মালা পুষ্পকে বলল, এই সপ্তাহের মধ্যেই ওনার অপারেশন হবে। উনি কিন্তু উনি ওনার মামলাটা নিয়ে খুব চিন্তায় থাকেন। বলেন ওনার জেলে যেতে হবে। নিবিড় খন্দকার কখনোই তাকে অপারেশন করার সময় হাতে দিবে না। পুষ্প এই কথাটায় চিন্তায় পড়ে গেল, কিন্তু মালাকে কিছুই বলল না। মালা পুষ্পের হাত ধরে বলল, পুষ্প, তুই একটু নিবিড় খন্দকারকে অনুরোধ করে দেখবি। আমার মনে হচ্ছে উনি তোর কথা শুনবে। অ্যাডভোকেট আঙ্কেল বলেছেন, বাদী পক্ষ যদি নিজে থেকে মামলার তারিখ পিছিয়ে নিতে রাজি হয় তাহলে কোর্ট থেকে খুব তাড়াতাড়ি আদেশ দিয়ে দেয়। তুই ওনার সাথে এই বিষয়ে একটু কথা বলবি? পুষ্প মালার হাত ধরে বলল, হুম, আমি কথা বলবো মালা। আমি ওনাকে যেভাবেই হোক বোঝাবো যেন উনি উদয় ভাইয়াকে অপারেশন করার সময়টুকু দেয়। মালার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পুষ্পের মুখে চিন্তার ছাপ। মালাকে তো কথা দিয়েই দিল, কিন্তু নিবিড়কে কিভাবে রাজি করাবে? আর নিবিড় কেনই বা তার কথাতে রাজি হবে? ওইদিকে উজান ডক্টর বাঁধনের কলার টেনে তার চেম্বারে নিয়ে গিয়ে আবারও দুহাতে কলার চেপে ধরে বলল, কি বললি তুই আমার বউকে? আমার সামনে আমার বউকে টিস করলি? হ, যা। ও উজান চৌধুরীর বউ, আর উজান চৌধুরীর বউই থাকবে। তাই ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ উপড়ে তুলে নিবে উজান চৌধুরী। ডক্টর বাঁধন উজানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, সেসব অনেক কাহিনী বন্ধু, আর তার গভীরতা অনেক। এসব বলতে বলতে ডক্টর বাঁধন ওষুধের তোলা নিয়ে উজানের হাতে লাগিয়ে দিল। কিন্তু উজান চলে গেল এক গভীর ভাবনাতে। হয়তো বাঁধনের কথা নিয়েই ভাবছে সে। পুষ্প আর নিবিড় রেস্টুরেন্টে বসে আছে। পুষ্পের সামনেই কফি রাখা, কিন্তু পুষ্প শুধু চামচ দিয়ে কফিটা নাড়াচ্ছে আর কি একটা যেন ভাবছে। নিবিড় তার বিপরীত দিকে বসে সবটাই খেয়াল করছে। হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠেও পুষ্প এমনই কোনো কথা বলেনি। কি একটা যেন ভেবেই চলেছে। নিবিড়ের কাছে মনে হয়েছে পুষ্প তাকে কিছু বলতে চায়, কিন্তু কই, পুষ্প তো কিছুই বলছে না। নিবিড় হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বেজে গেছে। নিবিড় পুষ্পকে বলল, পুষ্প, পুষ্পের ধ্যান ভেঙে মাথা তুলে তাকালো নিবিড়ের দিকে। চোখে মুখে বিষণ্ণতার ছাপ, কিন্তু কিছু নিয়ে চিন্তিত, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। নিবিড় বলল, লাঞ্চের সময় প্রায় হয়ে এসেছে। তুমি কি আজ আমার সাথে লাঞ্চ করবে? যদি তোমার আপত্তি না থাকে। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলল। নিবিড়ের মুখে হাসি ফুটে উঠল। ক্লায়েন্টের সাথে মিটিং ছাড়া সচরাচর নিবিড় কারোর সাথে লাঞ্চ করে না। বাড়িতে একাই তাকে বিশাল বড় ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করতে হয়। আজ পুষ্প তার সাথে লাঞ্চ করবে ভেবেই নিবিড়ের মনে কিছুটা খুশির সঞ্চার ঘটল। নিবিড় ওয়েটারকে ডেকে লাঞ্চের অর্ডার দিল। তারপর আবারও পুষ্পের দিকে তাকিয়ে বলল, পুষ্প, কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? পুষ্প আবারও নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি আপনাকে একটা অনুরোধ করি আপনি রাখবেন সেটা? নিবিড় খুব ভালো করে বুঝতে পারছে পুষ্প উদয়ের ব্যাপারে কিছু বলতে চায়। নিবিড় বলল, তার আগে আমি তোমাকে একটা কথা বলি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলল। নিবিড় বলল, আপনজনকে হারিয়েছো কখনো? পুষ্প চোখ নিচু করলো, সাথে মাথা নেড়ে না সম্মতি দিল। নিবিড় বলল, আমি হারিয়েছি পুষ্প। নিজের সব থেকে কাছের মানুষটাকে, নিজের সব থেকে আপন মানুষটাকে, আমার গর্ভধারিণী মা কে, আমার গর্ভধারিণী মাকে। আর কাকে হারিয়েছি জানো? আমার ছোট্টবেলার পুতুলটাকে, যার জন্য আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে চকলেট না কিনে নিয়ে এলে সে গাল ফুলিয়ে বসে থাকতো। তার সেই গাল ফুলানো দেখে মনে হতো ঠিক যেন একটা পুতুল গাল ফুলিয়ে বসে আছে। এই কথা বলে নিবিড় ছলছল চোখে হেসে ফেলল। নিবিড়ের কথা শুনে পুষ্পের চোখও ছলছল করে উঠল। নিবিড় আবারও বলল, হারিয়ে ফেলেছি আমি তাদের, পুষ্প, সারা জীবনের জন্য। আর কখনো তাদের ফিরে পাবো না। আর কখনো আমার মা,
আমাকে বুকে টেনে নিবে না, আর সেই আমার পুতুল বোনটাও ছুটে আসবে না কখনো আমার বুকে। জানো পুষ্প, আমার মা বোনের মৃত্যুর সংবাদ বাবা জানায়নি আমাকে। যখন জানিয়েছে তখন ওই দূর প্রবাসে আমার থেকে অসহায় মানুষ আর দ্বিতীয়টা হয়তো এই পৃথিবীতে ছিল না। দেশে ছুটে আসতে চেয়েছিল মনটা, কিন্তু আসেনি। আমার মায়ের বড় স্বপ্ন ছিল ছেলে তার ব্যারিস্টার পাশ করবে। নিজের হেরে যাওয়া স্বপ্ন মা আমাকে নিয়ে দেখেছিল, তাই হয়তো বুকে পাথর বেঁধে লেগে পড়লাম মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে। মায়ের স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পেরেছি, কিন্তু দেখো আমার মা আমার এই সাফল্য দেখে যেতে পারলো না। এই কথা বলে নিবিড় বড় একটা নিঃশ্বাস ছাড়লো। ওইদিকে পুষ্পের বুকটা হু হু করে কেঁদে উঠল। জানে তার সামনে বসা মানুষটা খুব একা, কিন্তু আজ তার একাকিত্বের সাথে তাকে খুব অসহায় মনে হচ্ছে। এমন অসহায় তো তাকে আগে মনে হয়নি। সত্যি, আপন মানুষ ছাড়া হয়তো মানুষ অসহায়ই হয়ে পড়ে। পুষ্পের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাহস নিয়ে যে কথাটা বলবে ভেবেছিল, সেই কথাটা বলার সাহস এখনো আর হচ্ছে না তার। যে মানুষটা তার মা আর বোনকে হারিয়েছে, আজ বড্ড একা। সেই মানুষটার সামনে সে কি করে ওই মানুষটার হয়ে কথা বলবে, যে মানুষটা তার চোখে দোষী? নিবিড় আবারও বলল, পুষ্প, তুমি হয়তো আমার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছো, তাই তোমার চোখে পানি। আমিও তোমার মনের অবস্থা বুঝতে পারছি। কোনো এক ঘটনাক্রমে আমার আর তোমার দেখা হয়ে গেল, আর কোনো এক কারণে তুমি আর আমি কিছুটা পথ একসাথে হেঁটেছি। আর দেখো কেমন কাকতালীয়ভাবে তোমার আর আমার মধ্যে ওই উদয় চৌধুরী চলে এলো, যে তোমার বোনের স্বামী আর আমার মা আর বোনের খুনি। পুষ্প মাথা নিচু করে চুপ করে বসে আছে। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে কথাগুলো বলছে, কিন্তু এবার নিবিড় চোখ নামিয়ে বলল, দেখো পুষ্প, তোমার যদি কোনো কারণে মনে হয় তুমি আমার সাথে থাকবে না, তাহলে নাই থাকতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তুমি বলো, আমি কি করে আমার মা আর বোনের খুনিকে ক্ষমা করে দিব? পুষ্প তার সাথে থাকবে না। এই কথাটা বলার সময় নিবিড়ের মনের ভেতর অসম্ভব কষ্ট হচ্ছিল। তাই তো নিবিড় চোখ নামিয়ে কষ্ট বুকে চাপা দিয়ে কথাটা বলল। নিবিড়ের কথাটা শুনে পুষ্প এবার চোখ তুলে বলল, না, আপনি আমায় ভুল ভাবছেন। আমি কখনো আপনাকে বলবো না আপনার মা বোনের খুনিকে ক্ষমা করে দিতে। আমি শুধু ওই দিন আপনাকে বলতে চেয়েছিলাম আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, কোনো ভুলের কারণে আসল অপরাধী ছাড়া পেয়ে গেল কিনা। আপনার মতো যদি আদালতের কাছেও মনে হয় উদয় ভাইয়া আসলেই অপরাধী, তাহলে উনি নিশ্চয়ই হয়তো শাস্তি পাবেন। কিন্তু শাস্তি পাওয়ার আগে উনি একজন অন্ধ মানুষ, সেটা শুধু আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আচ্ছা, কারাগারে তো আরো অনেক অপরাধী আছে, তারাও তো শাস্তি ভোগ করছে। কিন্তু উদয় ভাইয়া তো তাদের মতো না। উনি একা নিজে চলাফেরা করতে পারেন না, নিজের খাবারটুকুও খেতে পারেন না। আপনার কি মনে হয় না উনি যদি অন্ধ অবস্থায় জেলে যায় তাহলে ওনার জন্য এটা একটু বেশি শাস্তি হয়ে যাবে? একটা অন্ধ মানুষ কি করে জেলে থাকবে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমি উদয় চৌধুরীর চোখ ভালো হওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করব? আর যেখানে ডক্টর বলেছেন উদয় বিদেশে গিয়ে চোখ অপারেশন না করালে চোখ ভালো হবে না। কিন্তু বিদেশ থেকে ডক্টর যদি আসে দেশে, তাহলে তো অপারেশনটা সম্ভব। 1 সপ্তাহ পর উদয় ভাইয়ার চোখ অপারেশন করতে বিদেশ থেকে ডক্টর আসছেন। আপনি যদি কিছুটা দিন মামলার তারিখটা একটু পিছিয়ে দেন, তাহলে দেশে থেকেই ওনার অপারেশনটা সম্ভব। কিন্তু পুষ্প, পুষ্প তার দুহাত জোর করে নিবিড়ের সামনে ধরে বলল, প্লিজ, এই মুহূর্তে একজন অপরাধী নয়, একজন অন্ধ মানুষ হিসেবে উদয় ভাইয়াকে দেখার অনুরোধ করছি আমি আপনাকে। উনি তো পালিয়ে যাচ্ছেন না। আপনি বিদেশে থেকে যদি ওনাকে এতটা দিন ছাড় দিতে পারেন, তাহলে ওনার চোখের অপারেশন করার জন্য কিছুটা দিন ছাড় দিন। উনি যদি চোখের দৃষ্টি ফিরে পেয়ে নিজের খেয়াল নিজে রাখতে পেরে জেলে যায়, তাহলে হয়তো ওনার পরিবারের ওনার জন্য কষ্টটা কিছুটা হলেও কম হবে। পুষ্পের হাত জোর দেখে নিবিড় তার দুহাত এগিয়ে পুষ্পর জোর করা হাত দুটো ধরে বলল, হাত নামাও পুষ্প প্লিজ, আশেপাশের লোকজন দেখছে। পুষ্প তৎক্ষণাৎ নিবিড়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হাতটা নামিয়ে নিল। জলি চৌধুরী পুষ্পের বাড়ির সামনে এসে কলিং বেল চাপতেই রতন মিয়া দরজাটা খুলে দিল। রতন মিয়া এতদিন পর জলি চৌধুরীকে দেখে খুশি হয়ে বলল, বড় ভাবিজান, আপনি? জলি চৌধুরী নিজের ঠোঁটে আঙ্গুল চেপে আস্তে করে বলল, ইস, পুষ্প শুনতে পেয়ে যাবে। রতন মিয়া পেছনে ফিরে বাড়ির ভেতরে একবার চোখ বুলিয়ে হেসে বলল, আপনার বৌমা বাড়ি নাই?
আসেন, ভিতরে আসেন। জলি চৌধুরী হাসি মুখে বাড়ির ভেতরে গেল। তারপর রতন মিয়াকে বলল, কেমন আছেন রতন ভাই? ভালো আছি। বড় ভাবিজান, আপনি কেমন আছেন? সবাই শারীরিকভাবে সুস্থ আছে রতন ভাই, কিন্তু মানসিকভাবে কেউ সুস্থ নেই। তুমি তো জানোই সবটা। হ, সবই জানি। কিন্তু তুমি যে বাংলো বাড়ি ছেড়ে ওই বাড়িতে আছো সেটা তো আমি জানতাম না। উজান রাতে কাল আমাকে সবটা খুলে বলল। হ ভাবিজান, আসলে কি করবো কন? উজান বাবা আমারে সবটা খুইলা বলতেই আমি আর না করতে পারি নাই। যতই হোক মেয়েটা চৌধুরীর বাড়ির আমানত। খুব ভালো করছো রতন ভাই, তুমি এখানে আছো, আমার পুত্রবধূর দেখাশোনা করছো, সেটা আমার জন্য অনেক। তুমি এই বাড়িতে থাকা মানে উজান নিশ্চিন্তে থাকা। সেই জন্যও এই বাংলো বাড়ির জন্য তোমাকে বেছে নিয়েছি। কিন্তু বাংলো বাড়িতে এখন কে আছে? ওই বাড়ি কি একাই পড়ে আছে? রতন মিয়া থতমত খেয়ে গেল। কেউ তো জানেই না বাংলো বাড়িতে এখন টাইগারের আস্তানা আছে। রতন মিয়া তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল, না ভাবিজান, আমার ভাতিজারে দিয়ে আসছি। ও খুব ভালো আর বিশ্বস্ত বলা। পুরো বাড়ি খুব ভালোভাবে দেখাশোনা করব। আপনি কোনো চিন্তা করবেন না। না রতন ভাই, আমি বাংলো বাড়ি নিয়ে এত চিন্তা করছি না। ওটা তো একটা বাড়ি, আর আজ তুমি এই বাড়িতে যাকে দেখাশোনা করছো সে তো আমার ছেলের মনের রানী। রতন মিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি ঠিকই কইছেন ভাবিজান। উজান বাবা মামুনিরে খুব ভালো পাই, তার লাগেই তো এত আয়োজন। হ্যাঁ রতন ভাই, কিন্তু আমার এই ছেলেটা যে মেয়েটাকে কিছুই বলতে চাইছে না। উজান এই সব কিছু কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকেও কিছু বলতে চাইলো না। ছেলেটা ভেতরে ভেতরে গুমড়ে মরছে। আমার ছেলে দুইটা ভালো নেই রতন ভাই। তাদের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু তারা কেন আজ অসুখী? চিন্তা করবেন না ভাবিজান, সবকিছু ঠিক হইয়া যাইব। আল্লাহ চাইলে সবকিছুই খুব তাড়াতাড়ি ঠিক কইরে দিব। হ্যাঁ, আল্লাহই আমার একমাত্র ভরসা। কিন্তু পুষ্প রতন ভাই কখন আসবে? চলে আসবে ভাবিজান, আপনি বসেন। ঠিক তখনই পুলক ঢুকলো বাড়িতে। এই বাড়িতে জলচৌধুরীকে দেখে অবাক হয়ে গেল, সাথে সাথে হাঁটার গতি স্লো করলো। জলচৌধুরীও পুলককে দেখে বসতে গিয়েও আর বসলো না। পুলক এগিয়ে এলো জলি চৌধুরীর দিকে, ভ্রুকুচকে বলল, আন্টি আপনি? হ্যাঁ বাবা, পুষ্পর কাছে এসেছি। পুলক মাথা নুইয়ে জলি চৌধুরীর সামনে হাত ঝোড় করে কিছুটা নরম কণ্ঠে বলল, প্লিজ আন্টি, আমার বোনটাকে আর কষ্ট দিবেন না। ওকে আর কথা শোনাবেন না। আপনাদের বাড়িতে এই দিন যা কিছু হয়েছে আমরা ওকে কিচ্ছু বলিনি, ও কষ্ট পাবে বলে। আমার বোনটাকে নিজেকে শক্ত করে তুলেছে, কিন্তু আমি তো জানি ও ভিতর থেকে কতটা নরম। গুমড়ে গুমড়ে মরে, ও কিন্তু কাউকে বুঝতে দেয় না। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, বিশ্বাস করুন আপনাদের পিছনে লাগতো নয়। জলি চৌধুরী পুলকের হাত ধরে বলল, এভাবে বলো না বাবা, আমি পুষ্পকে কষ্ট দিতে আসিনি। আমি কোর্টে পুষ্পর সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। বাড়িতে যা হয়েছে সেই সব কিছু ওকে না বললে আমাকে আরো লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। পুলক বলল, কিন্তু কোর্টে কি হয়েছিল